বাসর রাতে শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে হঠাৎ আমার স্ত্রী বলে উঠল, আমি ভার্জিন না। এর আগেও আমি এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে এসব শুনে আমার মনটাই ভেঙে গেল, সেই সাথে রাগও হচ্ছে অনেক। হিয়াকে বললাম, এসব কি এখন বলার সময়? বিয়ের আগে কেন বলতে পারলে না? প্রতিটা ছেলেরই বাসর রাত নিয়ে ফ্যান্টাসি থাকে, তুমি এসব বলে সব শেষ করে দিলে। বিয়ের আগে তো আমরা অনেক কথা বলেছি, তখন তো তুমি এসব কিছুই বলনি। এমনকি তোমার রিলেশন ছিল তাও বলনি। এই মুহূর্তে এটা কেন বলতে হলো তোমার? আমার রিলেশন ছিল না। এবার আরো রেগে গেল আহনাব। রাগ কন্ট্রোল করে হিয়াকে বলল, এই মাত্র বললে এক ছেলের সাথে শারীরিক লিপ্ত ছিলে, আবার এখন বলছো রিলেশন ছিল না। কি অদ্ভুত কথা বলছো তুমি। রিলেশনে না থাকলে কি শারীরিক সম্পর্ক হয় না? মানে? যার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একে অপরের ভালো ফ্রেন্ড ছিলাম। আমরা সব সময় একে অপরের সাথে আড্ডা দিয়েছি, তাই আলাদা করে আর বিএফ দরকার হয়নি কারো। ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য আমি আগ্রহী ছিলাম। ও অবশ্য ছিল, কিন্তু ও কখনো আমায় ফোর্স করেনি। তাহলে তাকে বিয়ে করলে না কেন? আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড ছিলাম, অন্য কোনো অনুভূতি ছিল না আমাদের। তাহলে শারীরিক সম্পর্ক কেন করলে? তার জন্য বিএফ টাইপ অনুভূতির দরকার হয় না। মানসিক তৃপ্তির জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ। আমাদের দুজনেরই যৌন ইচ্ছা ছিল, কিন্তু বিএফ টাইপ অনুভূতি ছিল না কারোর প্রতি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? কারণ আপনার প্রতি আমার সেই অনুভূতিটা ছিল। সত্যিটা তো লুকাতেও পারতে। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তেই কেন বললে? আপনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তো বুঝেই যেতেন আমি ভার্জিন না। আর আমি আপনাকে মিথ্যা বলতে চাই না, তাই সত্যিটা বলে দিলাম। আহনাফের নিজের রাগ কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে। ওর ইচ্ছে করছে হিয়াকে থাপ্পড় মারার, কিন্তু তা পারছে না। এসব কথা শোনার পর কোনো ছেলেই আর রাগ না করে থাকতে পারবে না। অথচ হিয়া কি স্বাভাবিকভাবেই এসব বলল। মনে হয় ওর কাছে এসব নর্মাল বিষয়। চুপ কেন? কিছু বলছেন না কেন? রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। কোনো সুস্থ মানুষ তোমার এমন কথা শুনতে পারবে না। তাহলে কি আপনি অসুস্থ? এই মাত্র অসুস্থ হলাম তোমার কথা শুনে। ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মারি। শারীরিক সম্পর্কে লিপ্ত হলে কিন্তু তাকে ভালোবাসলে না। তোমাদের কাছে এসব নর্মাল বিষয়। চাহিদার জন্য অনৈতিক কাজ করো, কিন্তু তার প্রতি ভালোবাসা নেই। আপনি বলছেন যাকে ভালোবাসেন তার সাথে কি বলছে? আমি তেমনটাই জানি, আর তোমাকে পছন্দ তাই তোমাকে বিয়ে করেছি। এখন কি আমি অন্য কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব নাকি? আমাকে পছন্দ হওয়ার আগে কি আপনার চাহিদা ছিল না? ছিল, কিন্তু আমি কন্ট্রোল করেছি। বিয়ের পরই কেবল এসব করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি কন্ট্রোল করতে পারিনি। তোমরা এই যুগের মেয়েরা বড়ই অদ্ভুত। এসবকে স্মার্টনেস ভাবো। আপনি কোন যুগের? তোমাদের থেকে 5-6 বছরের বড়, তাই অবশ্যই তোমাদের যুগের না। তা এখন কি করবেন? ঘুমাবো। কেন শারীরিক সম্পর্ক করবেন না? আপনার তো অনেক ফ্যান্টাসি ছিল বাসর রাত নিয়ে। এইসব বলে মুডটাই নষ্ট করে দিয়েছ। আমি বুঝতে পারলে বুঝতাম, তোমার এসব বলার দরকার ছিল না। কতটা আগ্রহী ছিলাম আমি, আর তুমি এসব বলে সব শেষ করে দিলে। ভাবলাম আপনি বুঝে গেলে কি রিয়াক্ট করবেন, তাই আগেই বলে দিলাম। এই রিয়্যাক্টের কথা ভাবলে বিয়ের আগেই বলে দিতে পারতে। বিয়ের আগে যদি জানতেন আমি ভার্জিন না, তাহলে কি আমায় বিয়ে করতেন না? না। আচ্ছা, এইসব শুনে আপনার কি ইচ্ছে করছে? থাপ্পড় মারতে তোমাকে। আমি যখন অতিরিক্ত রেগে থাকি তখন থাপ্পড় মারতে ইচ্ছে করে। ধন্যবাদ। কেন? এই যে দুটো সত্যি কথা বললেন। আর তুমি এমনই সত্যি কথা বলছো যে আমার বাসর রাতটাই মাটি হয়ে গেছে। সরি। রাখো তোমার সরি। আহনাফ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরালো। হিয়াকে বলল, সিগারেট খাবে? আমি খাই না এসব। অবাক করার মতো। তোমার মতো মেয়েরা যারা স্মার্ট তাদের তো সিগারেট খাওয়ারই কথা। তা তুমি এটাতে অনীহা দেখাচ্ছ কেন? এটা স্মেল আমার পছন্দ না। আমার হুইস্কি পছন্দ। মাঝে মধ্যে ফ্রেন্ডরা মিলে পার্টি করতাম। ছেলে মেয়ে উভয়?
হ্যাঁ, পার্টি মানে তো এটাই বোঝায়। আমরা গ্রুপ স্টাডিও করতাম সবাই একসাথে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি আদিমকালের। তাও ভালো যে সিগারেট খান। আগে জানলে তোমার জন্য উইস্কি এনে রেখে দিতাম। আসো, তোমার সাথে গল্প করি। তুমি তোমার লাইফের কথা বলবে, আমি আমারটা। দেখবো কারটা বেটার। আমারটা তো আপনি জানবেনই। এই যুগের ছেলে মেয়েদের সম্পর্কে সবাই জানে। কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা নেই। সবাই সব জানে, তার ভেতরেও অনেক সিক্রেট থাকে। আমি সব কিছু শুনতে চাই। বুঝতে পারছি আমি। হ্যাঁ, সেটাই। হঠাৎ হিয়ার মোবাইলে মেসেজ আসলো। আহনাফ জিজ্ঞেস করলো, কে মেসেজ দিয়েছে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, আপনি ফ্রেন্ড বলার পরও ছেলে মেয়ে জিজ্ঞেস করেন কেন? আমরা ফ্রেন্ড বলতে শুধু ছেলেকেই বুঝতাম, আর মেয়ে হলে তখন আগেই বলে দিতাম মেয়ে ফ্রেন্ড। কিন্তু তোমাদের কাছে ফ্রেন্ড মানে দুটোই সমান। তা কি মেসেজ দিল? জিজ্ঞেস করছি কি করছি। আমাদের আগে থেকেই সবার প্ল্যান করা, প্রত্যেকের বাসর রাতে এরকম মেসেজ দিয়ে মজা করব। আর তোমরা বাসর রাতের কথা বলে দিবে? হ্যাঁ, কেন সমস্যা? না, তা এখন কি বলবে? আচ্ছা ওয়েট, ওকে মেসেজ করছি, যা করার কথা তাই করছি। রিপ্লাই আসলো, যেখানে থাকার কথা। কত স্বাভাবিকভাবে তোমরা নিজের ব্যক্তিগত আলাপ করছো। আনইজি, লজ্জা লাগছে না? ফ্রেন্ডদের সাথে আবার কিসের লজ্জা? যাকে চিনি না জানি না তার সাথে আনিজি লাগবে? তোমাদের প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আপনি রিলেশন করেছিলেন? বিয়ের আগেই তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা অন্য কাউকে ভালোবাসতো। ও হ্যাঁ, বলেছিলেন তো। তা মেয়েটাকে আপনার ভালোবাসার কথা বলেছিলেন? মেয়েটা জানতো। মেয়েটার সাথে দেখা হয় এখন? তা আর সম্ভব না। যে ছেলেটার সাথে রিলেশন ছিল মেয়েটার, সেই ছেলেটা? একদিন আমি সেই ছেলেটাকে আমার বাসায় ইনভাইট করি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবলাম খিচুড়ি খাওয়া যাক। দুটো প্লেট খিচুড়ি নিয়ে আমি আর ছেলেটা পাশাপাশি বসি, আর মেয়েটাকে নিয়ে কথা বলি। আমি ছেলেটাকে বলি আমার ভালোবাসার কথা, কতটা ভালোবাসতাম ওকে সেটা বলি। আমার কথা শুনে ছেলেটা বলে, আমি কখনোই ওকে কষ্ট দিব না। তুমি অলরেডি কষ্ট দিচ্ছ ওকে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? খিচুড়ির সাথে যে মাংস খাচ্ছ তা মেয়েটারই। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল। আপনি মজা করলেন তাই না? আহনাফ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে স্বাভাবিকভাবেই বলল, আমি মিথ্যা বলি না, সব সত্যি তো বিয়ের আগেই বলে দিলাম। আপনি কিছু সত্য লুকিয়েছেন, তারপর সেটা বাসর রাতে বলে আমার সম্পর্কের 12টা বাজিয়ে দিয়েছেন। হিয়া আহনাফের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। ভয়ে হিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা সিংহের সামনে ও বসে আছে, যেটা যে কোনো সময় ওকে চিড়ে খাবে। ভয়ে হিয়ার হাত পা কাঁপছে। আহনাফের দিকে তাকাতেও ওর ভয় করছে। হিয়া ভাবতে লাগলো, কতটা শান্তশিষ্ট মনে হয়, আর সে এতটা ভয়ঙ্কর জঘন্য হবে তা কে বলতে পারে? যাকে ভালোবাসে তারই মাংস খেয়ে ফেলে। তাহলে আমি তো তাকে আরো রাগিয়ে দিয়েছি। আমার অবস্থা কি হবে? আহনাফ হিয়ার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল। এটা খেয়ে নিন, ভালো লাগবে আপনার। আহনাফের দুধের গ্লাসটা দেখে হিয়ার সেই খিচুড়ির কথা মনে পড়ে গেল। আহনাফ ব্যাপারটা বুঝতে পেরে হিয়াকে বলল, ভয় নেই, এর ভেতরে কারো মাংস নেই। খিচুড়ি বিরিয়ানি ছাড়া মাংস ভালো লাগে না। এটা খেয়ে নিন, একদম ভয় পাবেন না। কিছুক্ষণ আগেও তো একদম কুল ছিলেন, হঠাৎ আমাকে এত ভয় পাচ্ছেন কেন? হিয়া ভাবলো আহনাফকে রাগানো ঠিক হবে না, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেলল। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের মধ্যকার কোনো দূরত্ব থাকা ঠিক নয়। আপনি না বললে এতক্ষণ হয়তো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো, আর তুমি কিনা আমার থেকে দূরে বসে আছো। হিয়া ভয়ার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল। আমি ভয় পাচ্ছি আপনাকে। আহনাফ হাসতে হাসতে বলল, আমাকে ভয় পাবার কারণ? জানি না। বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো আমি কি করে একটা মানুষকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তোমার কাছে এটা জটিল মনে হলেও ব্যাপারটা কিন্তু খুব ইজি। শিখিয়ে দিলে তুমিও পারবে, অনেক ভালো লাগবে তোমার। একদিন আমরা দুজনে এটা করব, সেদিন কিন্তু বিরিয়ানি রান্না করব। মাংসের পরিমাণ অবশ্যই বেশি থাকবে। প্রথমে মানুষটার গলা কাটতে হবে, তখন যেভাবে রক্ত বেরিয়ে আসবে, বিশ্বাস করো
ওইটা অসাধারণ মুহূর্ত হবে। আমি ওই মুহূর্তটা অনেক উপভোগ করি। আমার লেগ পিস পছন্দ, খুব সুন্দর করে মাংসগুলো মাঝারি সাইজের করে কাটবো। তুমি চাইলে কলিজাও খেতে পারো, আমি অবশ্য কলিজা ভাজি করি। হিয়া আর বমি আটকাতে পারছিল না, দৌড়ে ওয়াশরুমে গেল। হিয়া এই প্রথম এরকম কথা শুনল। একটা মানুষ কতটা জঘন্য হলে এত স্বাভাবিকভাবে এরকমটা বলতে পারে। মনে হচ্ছে যেন তার কাছে ব্যাপারটা উপভোগ্য। আর এমন একটা মানুষ যে কিনা হিয়ারই স্বামী, একজন নরখাদক স্বামী। হিয়া ওয়াশরুম থেকে আসলে আহনাফ বলল, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কালকে অবশ্যই তোমার জন্য উইস্কি নিয়ে আসবো। এবার তোমার ব্যাপারে বলো, এখন পর্যন্ত কতবার শারীরিক সম্পর্ক করেছো? হিয়া ভাবল, চুপ করে থাকলে আহনাফ রেগে যেতে পারে। ও একটা সাইকো, ওকে রাগিয়ে দিলে আরও সমস্যা হতে পারে। তার থেকে ভালো এতক্ষণ যেভাবে নর্মাল কথা বলেছি সেরকমই বলা উচিত। ওর হয়তো আমাকে পছন্দ, তাই আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি উল্টাপাল্টা আচরণ করে ওকে রাগিয়ে দিলে আমারই ক্ষতি হতে পারে। হিয়া বলল, কাউন্ট করিনি, তবে অনেকবার। এক ব্যক্তি না আলাদা কেউ? আলাদা। সবাই ফ্রেন্ড ছিল আমার। আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপের ভেতর সবাই আমার সাথে সেক্স করেছে। আমরা খুবই ভালো বন্ধু। সব সময় একসাথে আড্ডা দিতাম, রাতে হাইওয়েতে লং ড্রাইভে যেতাম। মাঝে মধ্যে আমাদের ভেতর যখন চাহিদা কাজ করতো তখন আমরা সম্পর্ক করতাম। আমরা সবাই এটাকে এনজয় করতাম। একদিন আমার ফ্রেন্ড কোনো একটা কাজে আমাদের বাসায় আসে। বাইরে বৃষ্টি হচ্ছিল অনেক। বাবা মা গাড়ি নিয়ে তখন পার্টিতে চলে যায়। ও বাইক নিয়ে এসেছিল, তাই বৃষ্টির কারণে যেতে পারছিল না। আমরা রুমে বসে দুজনে গল্প করছিলাম, আর বাইরেও প্রচন্ড বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে? হ্যাঁ, আমি প্রথমে শুরু করেছিলাম। এটাই কি প্রথমবার ছিল? না, আমরা সবাই স্কুল ফ্রেন্ড, আর স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড ছিলাম। স্কুলে থাকতে প্রথম শারীরিক সম্পর্কে লিপ্ত হই, কিন্তু সেই দিন রাতে সেই ছেলেটা ছিল না, ওর সাথে প্রথম ছিল। তার পারফরমেন্স কেমন ছিল? এনজয় করেছিলে? হ্যাঁ, অনেক। তার মানে আমার বেটার পারফরমেন্স করতে হবে। আমি অবশ্য প্রতিযোগিতা খুব পছন্দ করি। তারপর বৃষ্টি থামলে ও চলে যায়। তারপর যখন আমরা সবাই পার্টি করতাম তখন হুইস্কি খেয়ে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। আমরা ব্যাপারটাকে অনেক এনজয় করতাম। ভাবতাম অপরিচিত কারো থেকে যার সাথে ক্লোজ, আমরা তার সাথে করে বেশি উপভোগ্য। এর জন্যই আমাদের আর জিএফ এর প্রয়োজন হয়নি। তবে অনেক ছেলের সাথে ডেট করেছি, তারা ভালোবাসতো আমায়, আর আমি তাদের টাইম পাস হিসেবে নিয়েছি যখন যাকে ভালো লাগতো। আমি তো অপরিচিত, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? তখন তো ফান করার সময় ছিল। একটা সময় পর তো আমাদের কোনো কিছুতে স্থায়ী হতে হবে, তাই আপনাকে বিয়ে করা। কারণ আমার কাছে আপনাকে ভালো মানুষ মনে হয়েছে। এখন কি আমি ভালো মানুষ না? এখনো ভালো মানুষ আপনি। আপনি সব সময় কুল থাকেন। হঠাৎ হিয়ার ওই ফ্রেন্ড কল দিল। কিছুক্ষণ হিয়ার সাথে কথা বলল। আহনাফ একা একা বোরিং ফিল করলো। ও রাগ হলো অনেক। হিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে আহনাফ বলল, আপনি যদি আমাদের বাসর রাতের গল্প শুনতে চান তাহলে কাল বাসায় চলে আসবেন। আমরা কিভাবে শারীরিক সম্পর্ক করেছি সব বলবো আপনাকে। আহনাফ যখন কল কাটতে যাবে তখন স্ক্রিনে মেয়েটার ছবি দেখল। আহনাফ হিয়াকে বলল, আপনার বিয়েতে এই ফ্রেন্ড ছিল না? না, ও কানাডা ছিল। ও, থাকলে হয়তো আমাদের বিয়েটা হতো না। আমার ভার্জিন পছন্দ, কারণ আমি রক্ত ভালোবাসি। আহনাফ হিয়াকে বলল, আপনার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময়টা আমি একদমই উপভোগ করতে পারিনি। বোরিং ছিল আমার জন্য। ইচ্ছা করছিল ওর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, কিন্তু তখন মুড ছিল না। আমার আবার বৃষ্টি না হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আহনাফের কথা শুনে হিয়া যেন আরো একবার থমকে গেল। হিয়ার গলা শুকিয়ে গেল, ওর মাথা ঘুরাচ্ছে। আহনাফ হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়া একেবারে পানিটা খেয়ে ফেলল। আহনাফকে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ এমন মজা করবেন না। আর আমি নিতে পারছি না এগুলো। আমি মোটেও আপনার সাথে মজা করার মুডে নেই এখন। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানা দরকার। আচ্ছা ওয়েট, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। আহনাফ হিয়ার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময় সেটির ভিডিও করে রেখেছিল, সেটাই এখন হিয়াকে দেখাচ্ছে। হিয়া খুব মনোযোগ সহকারে দেখছে ভিডিওটা।
ওর মনে হচ্ছে আহনাফ মিথ্যা বলছে, কিন্তু এখন ভিডিওটা দেখার পর বুঝতে পারলো আহনাফ সত্যিই বলেছে। হিয়া এটা ভেবে অবাক হয় আহনাফের সাথে রাইসার আগে থেকে সম্পর্ক ছিল, আর হিয়া তা জানতো না। ওরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিল, সবকিছু একে অপরের সাথে শেয়ার করত। অথচ এত কিছু হয়ে গেল আর রাইসা কিছুই বলল না হিয়াকে। আহনাফ হিয়াকে বলল, আমি মোটেও ফান করি না, আর না ফান করতে ইচ্ছুক। আমি সবসময় সিরিয়াস মুডে থাকি। আমি চাই আমার স্ত্রীও সবসময় সিরিয়াস মুডে থাকুক। তাছাড়া আপনাকে আমার পছন্দ, এটা নিয়ে অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আপনার কথা শুনে তার মুড চলে গেছে। এখন তো দেখছি সারা রাত গল্প করেই কাটিয়ে দিতে হবে। অবশ্য আমার কথা কোনো গল্প না। হিয়া এতক্ষণে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আহনাফকে বিরক্ত করা যাবে না, তাহলে সেটা ওর জন্য সুফল বয়ে আনবে না। হিয়া ভাবল আহনাফের ব্যাপারে সবকিছু জানতে হবে, এখনো অনেক কিছু বাকি আছে শোনার। হিয়া আহনাফকে বলল, আপনি একজনকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিলেন, সেটা আবার তার বিএফকে বলে দিলেন। মেয়েটার বিএফ পুলিশকে জানায়নি? আপনার কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়েছিল তো, ছেলেটা বমি করে দিয়েছিল, আর সেগুলো আমার প্লেটে এসে পড়েছিল। তারপর আবার আমাকে নতুন করে আরেকটা প্লেটে খিচুড়ি নিয়ে আসতে হলো। আমি খিচুড়ি অপচয় মোটেই পছন্দ করি না। ছেলেটার ওপর অনেক রাগ হয়েছিল, তাই ওর একটা হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আমার ছেলেটা চিৎকার করছিল। আমার শব্দ দূষণ খুবই বিরক্ত লাগে। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম চিৎকার করে না, আমার বিরক্ত লাগছে, কিন্তু কে শোনে কার কথা। তারপর ঠিকই কিছুক্ষণ পর ছেলেটা একদম চুপ হয়ে গেছিল। তখন আমার অনেক ভালো লাগছিল। আমি মনের আনন্দে খিচুড়ি খাওয়া শেষ করলাম। হিয়া ভয়ে ভয়ে আহনাফকে বলল, ছেলেটা এমনি এমনি চুপ হয়ে গেল? হ্যাঁ, তবে আমি শুধু ওর গলাটা কেটে দিয়েছিলাম। অনেক রক্ত পড়ছিল, তবে আমি সেগুলো অপচয় হতে দেইনি, আমার সংগ্রহে রেখেছি। হিয়া মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আহনাফ ওকে ধরে ফেললো। আহনাফ ঔষধ এনে হিয়াকে দিল। কিছুক্ষণ পর হিয়া এখন কিছুটা স্বাভাবিক। আহনাফ হিয়াকে বলল, কতবার বলেছি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে। আমি বুঝি না বিয়ের দিন কেন যে মেয়েরা না খেয়ে থাকে, অথচ বিয়ের দিনই কিন্তু মেয়েদের বেশি খাওয়া উচিত। আপনার কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছে। আপনি যতটা নর্মালভাবে কথাগুলো বলছেন, অন্যদের কাছে এটা শুনতে ঠিক ততটাই ভয়ঙ্কর। আচ্ছা, আমি এবার চুপ করছি। আপনার ব্যাপারে বলেন এবার। আপনি ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছেন, তা অন্য ফ্রেন্ডরা জানতো আপনার? হ্যাঁ, সবাই জানতো। সবার কাছে এটা নর্মাল ব্যাপার। কখনো কোনো ছেলের প্রতি আপনার ভালোবাসা জন্মায়নি? না, অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারপর তাদের সব টাকা পয়সা রেখে দিতাম, ব্ল্যাকমেল করতাম ওদের। অনেক ছেলে আমার প্রতি সিরিয়াস ছিল, কিন্তু আমি সবার সাথে ফান করেছি। এইসব আমার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করতাম। আমরা আমরা সবাই উপভোগ করতাম এগুলো। দেখতে সুন্দরী ছিলাম, তাই অনেক ছেলে আমায় পছন্দ করতো। তারা আমাকে পছন্দ করতো আমার ফিগার দেখে, আমার সাথে যে শারীরিক সম্পর্ক করতে চাইতো। আমিও এটা সুযোগ নিয়ে এনজয় করেছি। মেয়েরা বিয়ের আগে স্বাধীন, আর বিয়ের পর পরাধীন হয়ে যায়। বিয়ের পর সবকিছু স্বামীর অনুমতি নিয়ে করতে হয়, তাই বিয়ের আগের লাইফটা আমি আমার ইচ্ছে মতো এনজয় করেছি। কোনো অপূর্ণতা নেই আমার। আপনি বিয়ের পরও স্বাধীন। আমি সবসময় ভেবে রেখেছি আমার যে স্ত্রী হবে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেব। আপনি চাইলে আগের মতোই আপনার ফ্রেন্ডদের সাথে পার্টি করতে পারেন, তবে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। এটা শুধু আমার সাথে হবে। আচ্ছা, আপনার বাবা মা কখনো আপনাকে কিছু বলেনি? না, আমরা সবাই এরকমই বড় হয়েছি। ছোট থেকে পার্টি প্রোগ্রামে অভ্যস্ত হয়ে গেছি। যেখানে পড়াশোনা করেছি সেখানে সবাই আমাদের মতো মেন্টালিটির। খুব কম মেয়েই আছে গ্রামের মেয়েদের মতো আনস্মার্ট। এই 2035 সালে এসেও মেয়েদের ছেলেদের থেকে যারা আলাদা চোখে দেখে তারা বিরক্তিকর। এরা চায় মেয়েদের পণ্য বানিয়ে রাখতে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, মেয়েরাও তার সাথে এগিয়ে যাচ্ছে। শুনতাম আগেরকার মেয়েরা নাকি বোরকা পরে চলাফেরা করতো, সব কিছুতে পুরুষের দাস হয়ে থাকতো। এটাও কি সম্ভব? ছেলেদের সমান অধিকার মেয়েদের। ছেলেরা যা করবে মেয়েরাও তাই করতে পারবে, এতে বাধা দেওয়ার অধিকার কারো নেই। আহনাফ হিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমার ওয়াশরুমে যেতে হবে, এসে আপনার সাথে কথা বলছি। আহনাফ ওয়াশরুমে গেল। হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। ওকে বলল, তুই আহনাফের সাথে করেছিস তা আমায় বলি না কেন? রাইসা অবাক হয়ে হিয়াকে বলল,
আহনাফের আসার শব্দ পেয়ে হিয়া তাড়াহুড়া করে কলটা কেটে দিয়ে ফোনটা রেখে দেয়। আহনাফ শুনতে পেলে আবার রেগে যেতে পারে। আহনাফ এসে হিয়াকে বলল, সরি, এতক্ষণ তোমাকে ওয়েট করালাম। নিশ্চয়ই বোরিং ফিল হচ্ছিল, তাই না? না, মোটেই বোরিং হচ্ছিলাম না। আমি হলে অবশ্যই হতাম। আচ্ছা, যা বলছিলে এখন বলো। আমি শুনেছি একটা সময় ছেলে আর মেয়েকে আলাদা চোখে দেখতো মানুষ। এখনো অনেকে এরকমটা ভাবে। তারা ভাবে ছেলে ও মেয়ে একসাথে ঘুরতে যেতে পারবে না, আড্ডা দিতে পারবে না। আমি সব সময় এই নিয়মটা ভাঙতে চেয়েছিলাম। আমার ফ্রেন্ড একসাথে স্কুল কলেজে পড়েছি আমরা। ওদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আর দূরত্ব কেন থাকতে হবে? আমরা এখন আর আদিম যুগে নেই যে বোরকা পরে ঘরে বসে থাকবো। তা বসে থাকবেন না আপনারা শারীরিক সম্পর্ক করবেন, এটা আপনাদের জন্য নর্মাল বিষয়। আমাদের সময় মেয়েরা বিয়ের আগে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতো না। একেবারে পর্দাশীল না হলেও এমন ছিল না। অনেকটা আপডেট হচ্ছে এখন দেখতে পাচ্ছি। তা অবশ্য ঠিক বলেছেন। মানুষের মন মানসিকতাও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন। আমাকে বলার জন্য আপনার কখনো অনুমতি নিতে হবে না। মনে যা আসে বলে দিতে পারেন। হিয়া কিছুটা ভয়ে ভয়ে বলল, আমার ফ্রেন্ড তো কানাডা থাকে। ও আপনাকে শুধু ভিডিও কলে দেখেছে। তাহলে আপনি ওর সাথে সম্পর্ক কিভাবে করলেন? আপনার ফ্রেন্ড অস্বীকার করেছে, তাই না? হিয়া আহনাফের কথা শুনে ভয় পেয়ে গেল। আহনাফ বুঝতে পেরেছে হিয়া ওর ফ্রেন্ডকে এটা সম্পর্কে জিজ্ঞেস করছে। হিয়াকে ভয় পেতে দেখে আহনাফ বলল, ভয়ের কিছু নেই। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে ভালোই করেছেন। ওর মনে নাও থাকার কথা। হিয়া জিজ্ঞেস করলো, কিভাবে? এরকম আরো কয়েকজন মেয়ের ভিডিও বানিয়েছি। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, একদম রিয়েল লাগলো আমার কাছে। হ্যাঁ, দেখে বোঝার উপায় নেই। এটা এআই দিয়ে বানানো। এরকমটা কেন বানিয়েছেন আমার ফ্রেন্ডের? এরকম অ্যাডাল্ট ভিডিও বানিয়ে আপনার লাভ কি? ডার্ক ওয়েবে ছেড়েছি ভিডিওগুলো। সেখান থেকে ভালোই টাকা পাচ্ছি। বিজনেস করি আমি ডার্ক ওয়েবে। কেমন বিজনেস? পর্নোগ্রাফি, খুন, এসবের। লাইভে এসে মানুষ খুন করি, তাদের মাংস দিয়ে রান্না করি, তারপর সেটা ডার্ক ওয়েবে ছাড়ি। মানুষ দেখে আর আমিও টাকা পাই। খুন করে আমি প্রশান্তি পাই, সেই সাথে টাকাও পাই। ডার্ক ওয়েবে যে যেভাবে খুন হতে দেখতে চায় ওইভাবে খুন করি। কেউ বলে হাত কাটতে, কেউ বলে আঙ্গুল কাটতে, আবার মাংস দিয়ে রান্না করতে। এসব করতে করতে মানুষটা যখন চিৎকার করে তখন আমার শরীরে শিহরণ জেগে ওঠে। তাদের চুপ করানোর জন্য আবার শরীরের একটা অঙ্গ কাটতে হয়। আবার তারা যেভাবে সম্পর্ক করতে পছন্দ করে ওইভাবে করি। আমার মাথা ঘোরাচ্ছে। একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? আপনি কত নর্মাল ভাবে এসব বললেন। একবারও আপনার আনইজি লাগলো না? এটা আমার কাজ, আনইজি লাগবে কেন? সবাই কাজ করে, আমিও তাই। লাইক জব এটা। আমি আমার জবে একদম ফাঁকি দিই না। লাশগুলো কি করেন? ফ্রিজে রেখে দেই। যখন রান্না করতে ইচ্ছে করে তখন সেগুলো ব্যবহার করি। আচ্ছা, আপনার তো মাথা ঘোরাচ্ছে, তাই এখন বাদ দিচ্ছি। আপনার ব্যাপারে বলেন। আপনার ফ্রেন্ড সার্কেল কতজন? 11 জন ছিল, এখন 10 জন আছে। তাদের ভিতরে 6 জন ছেলে আর 4 জন মেয়ে। স্কুল লাইফ থেকে আমার বেস্ট ফ্রেন্ড তারা। একজন কোথায় গেল? অগ্নি দুর্ঘটনায় মারা গেছে। তাদের ভেতরে কতজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছেন? 3 জন। বাকিগুলো বাদ দিলেন কেন? ওদের সাথে হয়ে ওঠেনি। সামনে সুযোগ পেলে? না, এখন তো বিয়ে হয়ে গেছে। সমস্যা নেই। আপনার যদি মনে হয় আমার প্রতি সন্তুষ্ট না, তাহলে চালিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনাদের জেনারেশনের সব মেয়ে কি এরকম? সবাই না, আমার পরিচিত যারা আছে সবাই একই মেন্টালিটির। অবশ্য এরকম না হলে তাদের সাথে আমি পরিচয়ও রাখতাম না। সারা রাত কি গল্প করে কাটিয়ে দিবেন? সম্পর্ক করবেন না? মুড হলে। বলা তো যায় না কখন কি হয়। আমাদের জীবনটাই একটা অনিশ্চিত। আপনার কোনো ফ্রেন্ড নেই? বিয়েতে তেমন কাউকে দেখলাম না। আমি ছোট থেকেই একা থাকতে পছন্দ করি, তাই কারো সাথে তেমন মিশতাম না। সবাইকে আমার বোরিং লাগতো। যে যার মতো আনন্দ করত, আমি আনন্দের জন্য আমার নিজস্ব উপায় খুঁজে নিয়েছিলাম। আমার রক্ত পছন্দ। আর কেউ আপনার এইসব ব্যাপারে জানে? ছোট থাকতে বাবা একদিন দেখেছিল আমি ডার্ক ওয়েবে এসব দেখতাম। আমাকে 2 মাস মানসিক হাসপাতালে থাকতে হয়েছে।
অবশ্য ভালোই হয়েছে, কারণ সেই সময়টা আমি অনেক এনজয় করেছিলাম। সেখানকার এক নার্স আমার পছন্দ হয়েছিল। তার হাসি ছিল অনেক চমৎকার। সব সময় আমাকে বলতো আমি নাকি আবার সুস্থ হয়ে যাব। অনেক কেয়ার করতো আমাকে। 2 মাস পর আমাকে বাসায় নিয়ে আসলে আমি ওই নার্সকে মিস করতে থাকলাম। তারপর একদিন রাতে তার বাসায় গেলাম। এমন সময় গেলাম তখন সে ড্রেস চেঞ্জ করছিল। আমাকে দেখে চিৎকার করে। আমিও থামানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে। এটা বলে আহনাফ থামলো। হিয়া ভয়ে ভয়ে আহনাফকে জিজ্ঞেস করলো। তারপর কি হয়েছিল? আমি প্রথমবার চোখের পানি ফেলি। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। চোখের পানি কেন? কারণ ওই নার্সের মাথা আমার হাতে ছিল। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে একটা মায়া ছিল। অনেক কিউট ছিল মেয়েটা। আহনাফের কথা শুনে থমকে গেল হিয়া। ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল। আপনি যাকে ভালোবাসেন তাকে কি মেরে ফেলেন? হ্যাঁ, কিন্তু আমি চাই তাদের সাথে থাকতে। তারা আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। তখন আমার রাগ হয় অনেক। তাই তাদেরকে সব সময়ের জন্য আমার কাছে রেখে দিই। তখন তারা আর আমার থেকে দূরে যেতে পারবে না। এতগুলো মানুষকে মেরেছেন, আপনাকে পুলিশ ধরলো না কেন? হিয়ার কথা শুনে আহনাফ হাসলো। হিয়াকে বলল। আমি যাদের খুন করি তাদের শরীরের অংশও কেউ খুঁজেও পায় না। তাই আমাকে ধরার প্রশ্নই আসে না। কি করেন লাশগুলো? আমার কাছে একটা বড় বক্স আছে, সেখানে জমা রাখি। বক্সটা এখন যেখানে বসে আছেন তার ঠিক নিচেই রাখা আছে। এতগুলো লাশ একটা বক্সে জমা রাখা কি সম্ভব? একটা গরু কি ফ্রিজে রাখা সম্ভব? না। কিন্তু সেই গরুর মাংস একটা ফ্রিজে রাখা সম্ভব, তাই না? আহনাফের কথা শুনে হিয়ার বমি আসার উপক্রম হলো। কতটা ভয়ঙ্কর এই আহনাফ! খুন করেই শান্ত হয় না, তার আবার ছোট ছোট টুকরোও করে। এত হিংস্র একটা মানুষ কিভাবে হতে পারে? আহনাফ হিয়াকে বলল। কি ভাবছেন? ভয় পাচ্ছেন? আপনি চাইলে মাংসগুলো দেখতে পারেন। অতিরিক্ত ভয় পেলে এক কাজ করুন, সিগারেট খেতে পারেন। ভয় পেলে সিগারেট খেলে অন্যরকম ফিল পাবেন। আর আপনার তো ভয় পাওয়ার কথা না। আমার স্ত্রী ভয় পাবে এটা আমার জন্য লজ্জার বিষয়। আপনার কথাগুলো শুনে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনি স্বাভাবিকভাবে বললেও আমার জন্য তা অস্বাভাবিক। আচ্ছা, বাদ দিচ্ছি। আপনার সম্পর্কে বলুন। এখন পর্যন্ত যত ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, সব থেকে বেশি এনজয় করেছিলেন কার সাথে? ওইরকম মনে নেই। যখনই সম্পর্কে লিপ্ত হয়েছি তখনই এটা এনজয় করেছি। তবে আমার ফ্রেন্ডদের সাথে যতটা এনজয় করেছি অন্যদের সাথে ততটা না। অন্য কারোর সাথে একবারে বেশি কারোর সাথেই লিপ্ত হওয়া হয়নি। ওরা ভাবতো আমি ওদেরকে ভালোবাসি তাই সম্পর্ক করেছি। ওরা তো বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের সম্পর্কের জন্য জোর করতাম। তারপর ওদের টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিতাম। আপনার বাবা মা টাকা দিত না যে ওদের থেকে নিতেন? দিত, তারপরেও নিতাম। এটা এনজয় করতাম। তারপর ফ্রেন্ডরা মিলে সেই টাকা দিয়ে পার্টি করতাম। আমার ছেলে ফ্রেন্ডরাও অনেক মেয়ের সাথে রিলেশন করতো শুধুমাত্র সম্পর্কের জন্য। শারীরিক সম্পর্কের জন্য তো আপনি আছেনই, তাহলে তাদের অন্য মেয়ের কি দরকার ছিল? সব সময় তো একই জিনিস আর ভালো লাগবে না। ওরা একাধিক মেয়ের সাথে টাইম পাস করতো। তারপর অনেকবার সম্পর্ক করে তাদের ছেড়ে দিত। মেয়েগুলো ওদের জন্য অনেক পাগলামি করতো, বলতো ভালোবাসে নাকি ওরা। কিন্তু আমাদের কাছে ভালোবাসা বলতে কিছুই ছিল না। আমি যেমন ছেলেদের সাথে টাইম পাস করতাম তেমন ওরাও মেয়েদের সাথে করতো। রাফসান মেয়েদের কাছে অনেক জনপ্রিয় ছিল। মেয়েরা তো বোকা ছিল, সহজে পড়ে যেত। ভাবতো সত্যি হয়তো ওরা ওকে ভালোবাসে। ওরা তো জাস্ট ওই মেয়ের সাথে করার জন্য ওদের সাথে রিলেশন করতো। অনেক মেয়েই ওদের মতো তারাও সম্পর্কে এনজয় করতো। আমি সব সময় চাইতাম একটা ভার্জিনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে, কিন্তু তা সম্ভব হয়নি। বিয়ের পরও তো হলো না। আচ্ছা, রাত তো অনেক হলো, আপনি ঘুমাবেন না? ঘুম আসছে না, আর রাত জাগার অভ্যেস আছে আমার। আপনার বাবা মা কবে আসবে? তারা তো বিয়ের আগে চলে গেল। আসবে কিছুদিন পর। হঠাৎ কাজ পড়ে গেল, তাই তাদের চলে যেতে হলো। তারা এসেই সারপ্রাইজ পাবে। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। কি সারপ্রাইজ? সেটা তারা আসলেই দেখতে পারবে। হিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনার তো মেয়ে পছন্দ, আমার সাথে শারীরিক সম্পর্ক করার নাকি মুড নেই আপনার? এখন মুড চলে গেছে। আপনার কোনো সমস্যা? না। কিছুক্ষণ পর আহনাফ ক্লান্ত হয়ে শুয়ে আছে।
একটা সিগারেট ধরিয়ে হিয়াকে বলল, আপনি অসাধারণ। এখন কি করবেন? আপাতত ঘুমাবো, রাত তো প্রায় শেষ হয়ে এলো, আপনিও ঘুমিয়ে পড়ুন। একটু পরই আহনাফ ঘুমিয়ে পড়ল। হিয়া কিছুটা শান্তি খুঁজে পেল। ওর মনে হলো এতক্ষণ জেলখানায় বন্দি ছিল, ভয়ে কিছু বলতেও পারছিল না। হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। রাইসা হিয়াকে বলল। আহনাফ নিজে বলেছে? রাইসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও একটা জানোয়ার, ওর সম্পর্কে জানলে তোর ভয় করবে। আমার লাইফে ওর মতো ভয়ঙ্কর মানুষ আর দেখিনি আমি। পরে বলবো তোকে, সাইকোটা জেগে যেতে পারে। আহনাফ সকাল 10টায় ঘুম থেকে উঠল। ওর পাশে হিয়াকে দেখতে পেল না। হিয়া ওকে না ডাকায় আহনাফ মোটেই অবাক হলো না। আহনাফ ফ্রেশ হয়ে নাস্তা করে আসলো। তখনও হিয়াকে দেখতে পেল না। আহনাফ কাজের লোকদের জিজ্ঞেস করলো হিয়ার কথা। তারা বলল, ম্যাডাম তো সকালে বাসা থেকে বেরিয়ে গেছে। ওদের কথা শুনে আহনাফ কিছুটা হাসলো। তারপর নাস্তা করতে লাগলো। আহনাফের নাস্তা শেষ হওয়ার আগেই হিয়া আসলো। আহনাফ হিয়াকে বলল। কোথায় গিয়েছিলে? তখনই পুলিশ এসে আহনাফদের বলল। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আহনাফ কোনো রিয়াক্ট না করেই বলল। কেন? পুলিশ হিয়াকে দেখিয়ে বলল, এই ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, আমরা আপনার রুমে চেক করব। আহনাফ পুলিশকে বলল। ওয়েট করেন, আমি নাস্তা শেষ করছি। আহনাফ নাস্তা শেষ করে পুলিশকে নিয়ে ওর রুমে গেল। পুলিশ হিয়ার কথা মতো খাটের নিচের ফ্লোর ভাঙতে লাগলো মানুষের মাংস ভর্তি লাশটা খোঁজার জন্য। একটু পরই পুলিশ বাক্সটা খুঁজে পেল। হিয়া আহনাফের দিকে তাকিয়ে দেখলো কোনো রিয়াক্ট করছে না। এতে হিয়া আরো ভয় পেয়ে গেল। রাতের কথাগুলো ওর মনে হতে লাগলো। হিয়া বুঝতে পারছে না আহনাফ কি করতে চাইছে। পুলিশ বাক্সটা খুলে ফেললো, কিন্তু তার ভেতরে কিছুই ছিল না। হিয়া বাক্সটা খালি দেখে ভয়ার্ত চোখে আহনাফের দিকে তাকাতেই আহনাফ হাসি দিল একটা। আহনাফ শান্তভাবেই পুলিশকে বলল, কি হয়েছে আমাকে বলবেন কি? হুটহাট এসে আমার রুমের ফ্লোর ভেঙে ফেললেন। আগে বলতেন বক্সটা আপনাদের লাগবে, আমি দিয়ে দিতাম। তার জন্য শুধু শুধু এরকম করার দরকার ছিল না। আহনাফ হাসলো পুলিশের কথা শুনে। পুলিশকে বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত এমন পরিস্থিতির জন্য। আমাদের কাছে এই ম্যাডাম অভিযোগ করেছে আপনি নাকি মানুষ খুন করে তার মাংস এই বক্সটায় রেখেছেন। প্রথমে আমরা বিশ্বাস করিনি, কিন্তু পরে সে বলল ম্যাডাম আপনার স্ত্রী আমাদেরকে আপনার বাসায় এসে চেক করতে বলল। ম্যাডাম আমাদের কাছে লিখিত অভিযোগ আর জানিয়েছে আপনি নাকি একজন সাইকো, ভয়ঙ্কর হয়ে মানুষ খুন করেন, তাদের মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন। আমি কি কষাই নাকি যে মাংস কাটবো? মানুষ খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করা, এটাও কি পসিবল? তা বক্সটায় কতগুলো লাশ পেলেন? আমরা দুঃখিত, কিছু পাইনি আমরা। আমাদের ভুল হয়েছে। কোনো প্রমাণ ছাড়া ম্যাডামের কথা বিশ্বাস করা উচিত হয়নি। আমার স্ত্রী একটা সমস্যা আছে, মাঝে মাঝে এমন সব অদ্ভুত কাণ্ড করে ফেলে যার জন্য কেউ প্রস্তুত থাকে না। এমন সব কথা বলে যা আদৌ পসিবল না। গতকাল বাসর রাতেই সে আমাকে এরকম অনেক কথা বলেছে যা বাস্তবে পসিবল না। বুঝতে পেরেছি, আমাদের প্রমাণের দরকার ছিল। এরকম অপ্রত্যাশিত অঘটনার জন্য আমরা দুঃখিত। ভালো থাকবেন আপনারা, আর ম্যাডামকে ভালো কোনো সাইকোলজি ডাক্তার দেখাবেন। হ্যাঁ, তা তো দেখাতেই হবে। হিয়া যেন একটা পাথর হয়ে আহনাফ আর পুলিশের কথা শুনছিল। হিয়া এমনই শকড হয়েছে যে কিছু বলতেই পারছে না। হিয়া অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর আহনাফের আগে ঘুম থেকে উঠবে। এর জন্য সারা রাত হিয়া ঘুমাতে পারেনি। আর এখন দেখছে আহনাফ ওকে সাইকো বানিয়ে দিল। কাজের লোক এসে বলল, স্যার, ম্যাডামের নাস্তা। আহনাফ হিয়ার হাতে পানির গ্লাসটা দিয়ে বলল, পানি খেয়ে নিন, আপনি হয়তো অনেক ক্লান্ত। আপনার পুলিশের কাছে যাওয়া দরকার, আমাকে বলতেন, আমি আপনাকে নিয়ে যেতাম। আমার স্ত্রী শুধু শুধু কষ্ট করবে তা আমি মেনে নিতে পারবো না। এখন নাস্তা করে নিন। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি এইসব মিথ্যে ছিল। আপনি আমার স্ত্রী, আপনি যা খুশি করতে পারেন, তার জন্য মাফ চাইতে হবে না। সকাল সকাল না খেয়ে বের হয়েছেন, কতটা ক্লান্ত হয়ে গেছেন। কেন জানি না আহনাফের এরকম আচরণে খুব ভয় পাচ্ছে হিয়া। হিয়ার এখন মনে হচ্ছে আহনাফ একটা সাইকো, আবার মনে হচ্ছে আহনাফ ফান করছে ওর সাথে। হিয়া আহনাফের কথা মতো নাস্তা করতে লাগলো। আহনাফ কাজের লোককে বলল, ম্যাডামকে আরও ডিম দাও, বেশি বেশি খেতে হবে, তা না হলে শরীর শুকিয়ে যাবে। হিয়ার খাওয়া শেষ হলে আহনাফ হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়াকে বলল, আরও খাবেন? না, আর খেতে পারবো না। প্রতি বেলায় এরকম খেতে হবে,
একদমই না খেয়ে থাকবেন না, তাহলে কিন্তু আমি রাগ করব। এখন আসুন আমার সাথে, কোথায়? আপনাকে সারপ্রাইজ দিব। তবে তার আগে আমি সরি বলে নিচ্ছি। পুলিশের সামনে আপনাকে অপমান করাটা ঠিক হয়নি, কিন্তু আপনি যা বলেছেন তাতে এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারিনি। আহনাফ হিয়াকে বলল অপেক্ষা করতে। এটা বলে আহনাফ ওর রুমে চলে আসলো। কিছুক্ষণ পর হিয়ার কাছে এসে বলল, রুমে চলুন। হিয়া রুমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সেখানে হুবহু একই রকম দুটো বাক্স ছিল। একটা তো পুলিশ বের করলো, আর একটাকে নিয়ে আসলো। আহনাফ হিয়াকে বলল, অনেক দিন হয়েছে বক্সটা খোলা হয় না, এখন মনে হলো আপনাকে বক্সটা খুলে দেখানো দরকার। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানার দরকার আছে। এটা বলে আহনাফ বাক্সটা খুলে ফেলল। হিয়া দেখতে পেল বাক্সটার ভেতরে অনেকগুলো প্যাকেট রয়েছে। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল। এই প্যাকেটের ভেতরে কি? আহনাফ একটু হেসে বলল, গুপ্তধন। ওয়েট, আপনাকে দেখাচ্ছি। আহনাফ একটা প্যাকেট খুলে ফেলল। তারপর প্যাকেটের ভিতর থেকে একটা মানুষের কাটা হাত বের করলো। হাতটা অনেকগুলো টুকরা করা। এটা দেখে হিয়া ভয়ে চিৎকার করতে যাবে, তখনই আহনাফ বলল। এই চিৎকার করবেন না, বাসায় কাজের লোক আছে। হিয়ার মাথা ঘুরাচ্ছে। আহনাফকে বলল, প্লিজ এটা বন্ধ করেন, আমার মাথা ঘুরাচ্ছে। হিয়া রাতে শুধু আহনাফের কথা শুনেছে, এখন তো তা নিজের চোখে দেখল। হিয়া ওর লাইফে সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। এর প্রভাব ওর জীবনে কতটা পড়বে তার সময়ই বলে দেবে। আহনাফ হিয়াকে নিয়ে অন্য রুমে চলে গেল। হিয়াকে বিছানায় রেখে বলল রেস্ট নিতে। এমনিতে এইসব দেখে হিয়ার মাথা ঘুরাচ্ছে, এখন আবার অনেক ঘুম পাচ্ছে। হিয়ার থাকতে না পেরে ঘুমিয়ে গেল। হিয়ার ঘুম ভাঙার পর ওর পাশে আহনাফকে দেখতে পেল। আহনাফ এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে আর কিছু একটা ভাবছে। আহনাফ হিয়াকে বলল, ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক কিউট লাগছিল, ভাবছি। কি ভাবছেন? থাক, পরে বলবো, শুনলে আবার তোমার মাথা ঘোরাবে। মাত্র ঘুম থেকে উঠেছো, এখন আবার এসব শুনে মাথা ঘোরাবে। চলো এখন ডিনার করবে, তারপর নাইট পার্টিতে যাব আমরা। সাথে তোমার এক ফ্রেন্ডকেও নিতে পারো, দারুণ মজা হবে। হিয়া অবাক হয়ে আহনাফকে বলল, ডিনার মানে? মাত্র তো সকালে নাস্তা করে একটু ঘুমোলাম, এখন ডিনার কেন করব? আহনাফ কিছুটা মৃদু হেসে হিয়ার কাছে ঘড়িটা দিয়ে বলল। এখন রাত 10টা। ঘড়িটা দেখে হিয়া থমকে গেল। সেই সাথে রাত কিভাবে হয়ে গেল সেটা ও বুঝতে পারছে না। হিয়ার রিয়াক্ট দেখে আহনাফ মৃদু হাসতে লাগলো। হিয়া ঘড়িতে দেখলো ঠিক রাত 10টা বাজে। হিয়া অবাক হয়ে গেল। হিয়া ভাবছে, আমি তো সকালে নাস্তা করে ঘুমিয়েছিলাম, তাহলে এখন রাত 10টা হয়ে গেল কেন? আর আমি এতক্ষণ কিভাবে ঘুমিয়ে থাকলাম? এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, আমি সকালে নাস্তার সাথে ঘুমের ওষুধ খাইয়েছি আপনাকে। আহনাফ হিয়াকে বলল। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল, এরকমটা কেন করেছিলেন? আমার কিছু কাজ ছিল, আর এমনিতেও আপনি অনেক দুর্বল ছিলেন, তাই ভাবলাম আপনার ঘুমের প্রয়োজন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমরা পার্টিতে যাব। আপনার ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিতে পারেন। হিয়া ভয়ে আছে। ও ভাবছে আহনাফ কি করতে চাইছে, কেন ওকে ঘুমের ঔষধ খাইয়ে দিল। হিয়াকে চুপ থাকতে দেখে আহনাফ বলল, ভয় নেই আপনার, আপনার ভালোর জন্য আমি আপনাকে ঘুমের ওষুধ খাইয়েছি। হিয়া বাধ্য হয়ে আহনাফের সাথে পার্টিতে যেতে রাজি হলো। আহনাফের কথার অবাধ্য হওয়ার সাহস হিয়ার নেই। আহনাফকে বলল, আমি রেডি হয়ে আসছি রুম থেকে। আপনাকে শাড়ি পরতে হবে না, আপনার পছন্দ মতো ওয়েস্টার্ন পরে আসতে পারেন। হিয়া মনে মনে অনেক খুশি হলো। আহনাফকে বলার সাহস হচ্ছিল না ও কখনোই শাড়ি পরেনি। এখন আহনাফ যখন ওয়েস্টার্ন পরতে বলেছে তখন সেটাই পরবে, তাতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। হিয়া রুমে গেল আর আহনাফ ওর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হিয়া আসলো। ওয়েস্টার্ন ড্রেসে অন্যরকম লাগছে হিয়াকে, যে কেউ দেখলেই চোখ ফেরাতে পারবে না। আহনাফও তার বাহিরে নয়। আহনাফ হিয়াকে নিয়ে চলে আসলো। হিয়া ভাবলো আহনাফ হয়তো গাড়ি নিয়ে যাবে, কিন্তু হিয়াকে ভুল প্রমাণ করে আহনাফ রিক্সা ডাকলো। রিক্সায় উঠে হিয়াকে বলল, গাড়ি থাকতে আমরা রিক্সায় কেন যাচ্ছি? রিক্সায় যাওয়াটা বেশি উপভোগ্য হবে, আর তেমন একটা দূরেও তো না, তাই ভাবলাম দুজন পাশাপাশি রিক্সাতে যাওয়া অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করবে। হিয়া আর কিছু বলল না। হিয়া চেষ্টা করছে আহনাফকে না রাগাতে, সবসময় ওর কথাতে সম্মতি দিতে। আহনাফ হিয়াকে বলল,
তোমার ফ্রেন্ডদের পার্টিতে ইনভাইট করতে পারো। আমাদের মাঝে ওরা এসে কি করবে? আজকে আমরা যাই, পরবর্তীতে ওদেরকে নিয়ে যাব। আচ্ছা, তাই হবে। কিছুক্ষণ পরই ওরা পার্টিতে চলে আসলো। জায়গাটা হিয়ার কাছে নতুন কিছু না, কিন্তু আহনাফের সাথে আসায় হিয়া তেমন একটা কমফোর্ট ফিল করছে না। ওর কেমন অস্বস্তি লাগছে। আহনাফ হিয়াকে বলল, বিয়ের আগে হলে পার্টিতে এসে কি করতা? হুইস্কি খেতাম আর ফ্রেন্ডদের সাথে নাচতাম। আহনাফ উইস্কি নিয়ে এসে হিয়াকে বলল, তোমার ফ্রেন্ডরা তো নেই, তাই আমার সাথে কাপল ডান্স করতে পারো, খুব একটা খারাপ লাগবে না। হিয়ার গতকাল রাতটা জেলখানার মতো মনে হয়েছে। সেটা বেরিয়ে আসার জন্য যথাসম্ভব চেষ্টা করেছে পার্টি উপভোগ করতে। আহনাফ উইস্কি খাচ্ছে আর সেই সাথে সিগারেট। হিয়ার সিগারেট তেমন একটা পছন্দ না, তবুও আহনাফের সাথে খাচ্ছে হিয়া। হঠাৎই একটা ছেলে হিয়ার শরীরে হাত দেয়। হিয়ার সেটা মোটেই পছন্দ হয়নি। ছেলেটাকে কিছু বলতে গেলে আহনাফ বলল, এরকম রিয়াক্ট করছো কেন? পার্টিতে এসব নর্মাল বিষয়। আপনি তো আগেও এসেছেন, এসব তো আপনার কাছে অস্বাভাবিক কিছু না। কারোর সাথে করলে ও সেটা আমার ইচ্ছেতে করতাম। আমার অনিচ্ছায় কেউ আমার শরীরে হাত দেওয়াটা আমার একদমই পছন্দ না। কুল থাকেন, পার্টি এনজয় করেন। ছেলেটা আহনাফকে বলল, বস, সেই বলেছ। মেয়েটা কে হয় তোমার? আজকে রাতের জন্য নিয়ে এসেছো? স্ত্রী আমার। ছেলেটা অবাক হয়ে গেল। নিজের স্ত্রীকে নিয়ে কেউ এমনটা বলতে পারে, ছেলেটা তা হয়তো ভাবেনি। আহনাফকে বলল, সরি বস, আমার ভুল হয়েছে। আরে আপনিও তো দেখছি আমার স্ত্রীর মতো অল্পতেই রিয়াক্ট করছেন। কুল থাকেন, পার্টি এনজয় করতে এসেছি। ছেলেটা আহনাফের কথায় সুযোগ পেল। হাসতে হাসতে আহনাফকে বলল, তাহলে কি আমি তোমার স্ত্রীর সাথে করতে পারবো? আহনাফ শান্তভাবেই বলল। অবশ্যই পারবেন, আপনার যখন ইচ্ছে। হিয়া থমকে গেল আহনাফের কথায়। হিয়া আহনাফের কাছ থেকে এমনটা প্রত্যাশা করেনি। আহনাফের কথার উপর কিছু বলার সাহস হিয়ার নেই। ছেলেটা বলল, তুমি গ্রেট বস। আজকেই হবে নাকি? হ্যাঁ, তা হয়, তবে পার্টির পর আমার বাসাতে, আমার রুমে। এখন আমরা পার্টি এনজয় করব, আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন। ছেলেটা হিয়াকে স্পর্শ করতে গেলে আহনাফ বলল। ছেলেটা হাসতে হাসতে বলল, ঠিক বলছো বস। বস, হিয়ার মুডটাই খারাপ হয়ে গেল। আহনাফ তো ওকে বলেছিল ওকে নিরাপদ রাখবে, তাহলে এখন এরকম করলো কেন? অবশ্য আহনাফ যা বলেছে তার সবকিছুই তো মিথ্যা প্রমাণ হলো। কতটা ভালো ভেবেছিলাম আর পরে জানলাম কতটা ভয়ঙ্কর। আহনাফ হিয়াকে বলল, হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? এনজয় করেন, যা ইচ্ছা ড্রিঙ্ক করেন। কিছুক্ষণ পর আহনাফ, ছেলেটা আর হিয়া তিনজনই পার্টি থেকে বের হয়ে আসলো। ছেলেটা অনেক ড্রিঙ্ক করেছে, তাই স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। আহনাফ ছেলেটাকে ধরে রাখলো। হিয়া আহনাফকে বলল, আপনি কি সত্যি ওকে বাসায় নিয়ে যাবেন? আমি তো আগেই বলেছি, আমি সব সময় সিরিয়াস থাকি। হিয়া আহনাফের এমন কথায় ভয় পেয়ে গেল। আহনাফ সবসময় নিচু স্বরে শান্তভাবে কথা বলে, তারপরও কেন জানি না আহনাফের কথায় হিয়া ভয় পায়। ছেলেটাকে নিয়ে আহনাফ বাসায় আসলো। তিনজনই একসাথে ডিনার করতে লাগলো। ছেলেটাকে নিয়ে আহনাফ ওর রুমে চলে আসলো। ছেলেটা আহনাফকে বলল, হিয়াকে পাঠাও, আর থাকতে পারছি না। কুল থাকেন, আজকের রাতটা আপনার দারুণ উপভোগ্য হবে। আহনাফ রুম থেকে বের হয়ে হিয়ার কাছে গেল। হিয়া বলল, আমার অনেক ঘুম পাচ্ছে। এটা বলতে বলতেই আহনাফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আহনাফ হিয়াকে অন্য রুমে নিয়ে গিয়ে ছেলেটার কাছে গেল। ছেলেটা মাতাল অবস্থায় আহনাফকে বলল, হিয়া কোথায়? আর কত ওয়েট করব? আহনাফ ছেলেটাকে বলল, আপনার শরীরের সব থেকে প্রিয় অঙ্গ কোনটা? ছেলেটা হেসে বলল। বুঝতেই তো পারছো। আহনাফ মৃদু হেসে বলল, তাহলে সেটাই সবার আগে কেটে ফেলবো। আহনাফের কথা শুনে মুহূর্তের মধ্যেই যেন ছেলেটার নেশা কেটে গেল। ছেলেটা ওর পকেটে হাত দিয়ে পিস্তল বের করতে গেল। বুঝতে পারলো পিস্তলটা নেই। ছেলেটা অসহায় দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। ছেলেটার এমন রিয়াকশনে আহনাফ মৃদু হাসলো। আহনাফ বলল, ভাই, এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমার ভালো লাগে না। বাড়িতে যেরকম ছিলেন সেরকম চিল মোডে থাকেন, কথা দিচ্ছি। আপনাকে সময় নিয়ে মারবো আমি, খুবই শান্তভাবে আপনার শরীরের অঙ্গগুলো কাটবো। আপনার পছন্দের অঙ্গটাই সবার প্রথমে কাটবো। বিশ্বাস করতে পারেন আমাকে, আপনার বিশ্বাসের প্রতিদান অবশ্যই আমি দেব। ছেলেটা কাঁদতে লাগলো। আহনাফকে বলল, ভাই,
আমি বুঝতে পারছি তুমি একটা সাইকো। আমাকে মাফ করে দাও। আমি কি ক্ষতি করছি তোমার? আহনাফ ছেলেটাকে বলল, আমার স্ত্রীর শরীরে হাত দিয়েছেন, ওর উপরে শুধু আমার অধিকার আছে। বিয়ের আগে ও কি করেছে সেটা ওর ব্যাপার। এখন ও আমার, ওর বিষয়ে সব সিদ্ধান্ত আমি নেব। আমাকে মাফ করে দাও ভাই। আমি বুঝতে পারিনি। আমি আর জীবনেও কখনো মেয়েদের সাথে এমন করব না, আর কখনো পার্টিও করব না। প্লিজ ভাই, মাফ করে দাও। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল। আহনাফ ছেলেটাকে বলল, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? বলেছি আপনাকে একেবারে মারবো না। এর ভিতরে হিয়া চলে আসলো রুমে। হিয়া দেখলো ছেলেটা কান্না করছে। হিয়া কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। ছেলেটা হিয়াকে বলল, ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। ভাইকে বলেন আমাকে ছেড়ে দিতে। হিয়া অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। ছেলেটা হঠাৎ করে আহনাফকে মারতে যাবে, তখনই আহনাফ চাকু দিয়ে ছেলেটার হাত কেটে দিল। তারপর ছেলেটাকে একটা টেবিলের উপর বেঁধে দিয়ে আহনাফ একটা কুড়াল নিয়ে আসলো। তারপর ছেলেটার গোপনাঙ্গ কেটে দিল। এটা দেখে হিয়া মাথা ঘুরে পড়ে গেল। ছেলেটা চিৎকার করতে লাগলো। আহনাফ বলল, প্লিজ চিৎকার করবেন না, আমার অসহ্য লাগছে। এরপরও ছেলেটা চিৎকার করতে লাগলো। আহনাফ তখন ছেলেটার এক হাত পুরোপুরি কেটে দিল। তারপর আস্তে আস্তে ছেলেটার শরীরের প্রতিটি অঙ্গ কাটতে লাগলো। তারপর ছেলেটির গলাও কেটে দিল। আহনাফ হিয়াকে কোলে করে নিয়ে রুমে গেল। সকালে হিয়া ঘুম থেকে ওঠার পর রাতের কথা মনে পড়ে গেল। হিয়ার এখনো সেই দৃশ্য চোখের সামনে ভাসছে। হিয়া ভাবল আহনাফ মোটেই সুস্থ ব্যক্তি না। তখনই আহনাফ এসে বলল, ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, আমরা ডাক্তারের কাছে যাব। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, ডক্টরের কাছে কেন? গতকাল রাতে না আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, তাই ডাক্তারের কাছে যাব। হিয়া আর কিছু বলল না। আহনাফের কথা মতো ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। তারপর আহনাফ ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে লাগলো। হিয়া ভয়ে ভয়ে আহনাফকে বলল। ছেলেটাকে কি করেছেন? আহনাফ শান্তভাবেই বলল, তার শরীরের প্রতিটা অঙ্গ কেটে তারপর প্যাকেটে রেখেছি। কথাটা শুনে হিয়ার শরীরে শিহরণ জেগে গেল। আহনাফকে বলল, ছেলেটাকে কেন মারলেন? আমার বউয়ের শরীরে হাত দিয়েছে, এটা তো হওয়ারই কথা ছিল। হিয়া বুঝতে পারল আহনাফ ওকে পছন্দ করতে শুরু করেছে। হিয়ার ভালো লাগলো, কারণ আর যাই হোক আহনাফ ওর ক্ষতি করবে না। হিয়া আহনাফের হাত জড়িয়ে ধরল। আহনাফ হিয়ার মাথায় হাত দিয়ে বলল, আমি থাকতে আপনার কোনো ভয় নেই। কিছুক্ষণ পর আহনাফ হিয়াকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর টেস্ট করলো। তারপর আহনাফকে বলল, ভয়ের কোনো কারণ নেই, হঠাৎ কিছুটা দেখেছে তাই এমন হলো। ডক্টরের কাছ থেকে বের হয়ে আহনাফ হিয়াকে বলল, এখন আমরা ঘুরতে যাব, তোমার ফ্রেন্ডকে কল করো, ওর সাথেও পরিচিত হই। হিয়া আহনাফকে বলল, আমার মাত্র একজন ফ্রেন্ডই এখন দেশে আছে, ওর নাম আয়ান। তাহলে ওকেই আসতে বলো। হিয়া আয়ানকে কল করে আসতে বলল। তারপর ওরা তিনজনে ঘুরতে গেল। রাত হয়ে গেল। আহনাফ বলল, এবার আমাদের বাসায় যেতে হবে, আমরা বাসায় গিয়ে রাতের খাবার খাবো। বাসায় আব্বু আম্মু নেই, আমার বাইরে থেকে খেয়ে যেতে হবে। হিয়া তখন বলল, আমাদের বাসায় চল, ডিনার করে তারপর যাবি। আয়ান তখন হিয়ার কথায় রাজি হলো। কিছুক্ষণ পর আহনাফের বাসায় চলে আসলো। আহনাফ কাজের লোকদের খাবার দিতে বলল। খাবার খাওয়ার পর আয়ান বলল, আমার খুব দুর্বল লাগছে, এখন যেতে ইচ্ছে করছে না, আজকে রাতে এখানেই থাকি। হিয়া ভালোভাবেই বুঝতে পেরেছে আয়ান কি করতে চাইছে। ওর সাথে সম্পর্কের জন্যই এখানে থাকতে চাইছে। হিয়া ইশারায় আয়ানকে বুঝাতে চাইলো এসব হবে না, কিন্তু আয়ান হিয়ার কথা শুনল না। তাহলে আজকে রাতটা এখানে থেকে যাও। আহনাফ একটা রুম দেখিয়ে দিল আয়ানকে। আয়ান রুমে এসে শুয়ে পড়তেই ওর চোখে ঘুম চলে আসলো। আহনাফ আর হিয়া ওদের রুমে গেল। হিয়াকে আজকে অনেক খুশি লাগছে। হিয়া বুঝতে পারছে আহনাফ ওকে ভালোবাসতে শুরু করেছে। হিয়া আহনাফকে ভালোবাসার ফাঁদে ফেলে ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে পুলিশকে দিবে। হিয়া আহনাফকে বলল, আচ্ছা, ওই দিন যে ঘড়িটা ছিল সেটা কার? কেন জানি আমার ঘড়িটা পরিচিত লাগছে। আহনাফ হিয়াকে বলল, ঘড়িটা তোমার ফ্রেন্ড রাফসানের, যে আগুনে পুড়ে মারা গিয়েছিল। আহনাফের কথায় থমকে গেল হিয়া। আহনাফকে বলল, রাফসানের ঘড়ি আপনার কাছে কিভাবে? আহনাফ মৃদু হেসে বলল,
ওর মাথাটা দেখতে চাও? আহনাফের কথা শুনে হিয়ার মাথা ঘোরাচ্ছে। আহনাফ হিয়াকে ধরে বিছানায় নিল। হিয়া আহনাফকে বলল, কেন করেছেন এসব? ভালো লাগার জন্য। আচ্ছা, ভালো লাগার জন্য। এখন এসব বাদ দেন। আপনি কি আয়ানের সাথে শারীরিক করতে চান? আমার মনে হচ্ছে আয়ান এর জন্যই আমাদের বাসায় এসেছে। আহনাফের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে হিয়া। কিছু বলার ভাষা হিয়ার নেই। ওয়েট, আমি আয়ানকে ডেকে নিয়ে আসছি। আহনাফ গিয়ে আয়ানকে ডাক দিতে লাগলো। আয়ান ঘুমান্ত অবস্থায় বলল, কি হয়েছে? হিয়ার সাথে শারীরিক করতে চাইলে উঠেন। মুহূর্তের মধ্যেই আয়ানের ঘুম ভেঙে গেল। আহনাফের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আহনাফ আয়ানের হাত ধরে রুমে নিয়ে গেল। তারপর ওদেরকে বলল, আপনার সম্পর্ক শুরু করেন, আমি এখানেই আছি। হিয়া আয়ান দুজনেই অবাক চোখে আহনাফের দিকে তাকিয়ে আছে। ওরা বোঝার চেষ্টা করছে এসব কি হচ্ছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ রুম থেকে চলে গেল। তারপর একটা কুড়াল নিয়ে ফিরে আসলো। আয়ানকে বলল, হিয়ার সাথে শারীরিক না করলে আমি আপনাকে মেরে ফেলবো। আয়ান থমকে গেল আহনাফের কথায়। হিয়া আয়ানকে বলল, ও যা বলে তাই করে। ও একটা সাইকো। অনেক ভয়ঙ্কর ভাবে খুন করেছে। রাফসানকেও খুন করেছে। হিয়ার কথা শুনে আরো ভয় পেয়ে গেল আয়ান। সম্পর্কের জন্য রাজি হলো। আহনাফ রুমে একটা চেয়ারে বসে পড়ল। আর হিয়া আয়ান শারীরিক হতে লাগলো। কিছুক্ষণ পর আহনাফ আয়ানকে বলল, শেষ? আয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আহনাফ কুড়াল দিয়ে আয়ানের গোপনাঙ্গ কেটে দিল। হিয়া চিৎকার করে উঠল। আহনাফ হিয়াকে বলল, প্লিজ চুপ করেন। তারপর আহনাফ হিয়ার চোখ বেঁধে দিল আর কানে তুলা দিয়ে হিয়াকে বেঁধে অন্য রুমে নিয়ে রাখলো। অন্যদিকে আয়ানের চিৎকার থামছেই না। আহনাফ একে একে আয়ানের শরীরের এক একটা অঙ্গ কাটতে লাগলো। শেষমেশ ওর মাথাটা আলাদা করে টুকরো টুকরো করতে লাগলো। আহনাফ হাত দিয়ে ওর কপালের ঘাম মুছল। তারপর আয়ানের মাংস কাটতে লাগলো। তারপর প্যাকেটে রেখে দিয়ে রুমটা পরিষ্কার করে বিছানার চাদর পাল্টিয়ে হিয়াকে অন্য রুম থেকে নিয়ে আসলো। আহনাফ হিয়াকে বলল। হিয়া ভয়ে ভয়ে আহনাফের কথায় সম্মতি দিল। আহনাফ হিয়ার সাথে সম্পর্ক করতে লাগলো। সম্পর্ক করা অবস্থায় আহনাফ হিয়াকে বলল, আমি আপনাকে মারতে চাই, প্লিজ আমাকে সহযোগিতা করেন। আহনাফের কথায় থমকে গেল হিয়া। আহনাফ একটা ব্লেড দিয়ে হিয়ার ফেস কাটতে লাগলো। তারপর টিস্যু দিয়ে রক্ত মুছল। হিয়া ব্যথার কারণে চিৎকার করে কাঁদতে লাগলো। আহনাফ পাশে থাকা পানির গ্লাসটা হিয়াকে দিয়ে বলল, অনেক কষ্ট হচ্ছে তাই না? পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। হিয়া আহনাফকে বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আর নিতে পারছি না। আহনাফ শান্তভাবেই হিয়াকে বলল, প্লিজ আমাকে সহযোগিতা করেন। আপনার এত নড়াচড়ার কারণে আমি ঠিকভাবে ব্লেডটা ব্যবহার করতে পারছি না। একটু শান্ত হয়ে বসুন আর আমাকে কাটতে দিন। আমার উপর ভরসা রাখতে পারেন, অনেক উপভোগ্য হবে। আমি খুব সুন্দরভাবে আপনার ফেসটা কাটবো। আহনাফ ব্লেড দিয়ে হিয়ার ফেস কাটার পর এবার হিয়ার হাত কাটতে লাগলো। আহনাফ খুব আলতো করে কাটছে যাতে হিয়া অজ্ঞান হয়ে না পড়ে। আহনাফ হিয়াকে বলল, আপনি ওই দিন বললেন না আমি কেন আপনার দিকে ঘুমন্ত অবস্থায় তাকিয়েছিলাম? আসলে আমি ভাবছিলাম আপনার এত সুন্দর ফেসটার উপর যখন ব্লেড দিয়ে কাটবো তখন সেটা কেমন উপভোগ্য হবে। আমি খুবই উত্তেজিত ছিলাম তখন। এর জন্যই আপনার চিকিৎসা করিয়েছি, যাতে আপনি শতভাগ ফিট থাকেন। আপনার খুব যত্ন নিয়েছি আমি। আমার মতে কাউকে মারাও একটা আর্ট, আর আমি তার আর্টিস্ট। আমার কাছে এটা প্রফেশনাল, তাই কোনো খুঁত রাখতে চাচ্ছিলাম না। আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার অধিকার আছে। অন্য কেউ সেটা স্পর্শ করতে পারবে না, তাই ওই ছেলেটাকে মেরেছি। আপনাকে শুধু আমি মারব। আমি চেয়েছিলাম মারার আগে আপনার সব ইচ্ছে পূরণ করতে, তাই তো পার্টিতে নিয়ে গেলাম। আপনার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করালাম। আচ্ছা, আপনি কি এখন খুশি? হিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন করছেন এমন? আমার ভুল হয়ে গেছে। পুলিশকে বলা মোটেই ঠিক হয়নি। আমি আর এমন ভুল করব না। আমায় প্লিজ মাফ করে দিন। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি তার জন্য এমন করছি না। আপনি অনেক কিউট। আপনার মাংস কাটতে আমি খুব এনজয় করব। এটা আমার ক্যারিয়ারের বেস্ট অর্জন হবে। আমার সাথে প্লিজ কোঅপারেট করেন, ট্রাস্ট মি।
আমি যে কারোর থেকে ভয়ঙ্করভাবে আপনাকে মারবো। একটু ওয়েট করেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনার পছন্দের চিকেন। তারপর আহনাফ রুম থেকে বেরিয়ে হিয়ার জন্য খাবার নিল, সাথে একটা ছোট্ট বাক্স ওর। আর ওর ফেভারিট কুকুরটাকে নিয়ে আবার হিয়ার সাথে আসলো। আহনাফ হিয়ার হাতে খাবারের প্লেটটা দিয়ে বলল, প্লিজ খেয়ে নিন, তা না হলে শরীর দুর্বল হয়ে পড়বে। হিয়া খাবারগুলো খেতে লাগলো। অনেক চিকেনও আছে সেখানে। আর আহনাফ হিয়ার পাশে বসে ওর ছোট্ট বাক্সটা খুলল। হিয়া দেখতে পেল তার ভিতরে কুড়াল, চাকু, মাংস কাটার আরো অনেক সরঞ্জাম, যা দেখে হিয়া খাবার খাওয়া থামিয়ে দিল। হিয়া আহনাফের পা জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দিন, দয়া করে মারবেন না। আমি জানি না আপনি আমার সাথে কেন এমন করছেন, তারপরও আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাচ্ছি। আহনাফ খাবার প্লেটটা নিয়ে নিজ হাতে হিয়াকে খাইয়ে দিতে লাগলো। আহনাফ হিয়াকে বলল, আমার কুকুরটারও অনেক খিদে পেয়েছে, ওর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, আপনি প্লিজ সহযোগিতা করেন। হিয়া আজকে উঠল আহনাফের কথায়। আহনাফকে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? আপনার একটা হাত কেটে আমার কুকুরকে খেতে দিব, ওর মানুষের মাংস অনেক পছন্দ। হিয়া উঠতে যাবে, তখন আহনাফ হিয়ার একটা হাত ধরে কুড়াল দিয়ে সেটা কেটে ফেলল। তারপর কুকুরটার মুখে সেই হাতটা ছুঁড়ে মারল। হিয়া চিৎকার করে যাচ্ছে। আহনাফ হিয়াকে বলল, প্লিজ নিজে এনার্জি নষ্ট করবেন না, এখনো অনেক কিছু বাকি আছে, আপনাকে আমার সাথে ফুল সাপোর্ট দিতে হবে, তা না হলে তো আমরা আগাতে পারবো না। খাবারটা খেয়ে নিন। আহনাফ নিজের হাতে হিয়াকে খাইয়ে দিচ্ছে, আর হিয়ার কাটা হাত আহনাফের কুকুর খেতে লাগলো। হিয়া ব্যথায় ছটফট করতে লাগলো আর আহনাফকে বলল, আপনি আমাকে কেন মারতে চাইছেন এটা বলেন প্লিজ। আমার ইচ্ছে করছে, এটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার, কারো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। তাহলে আপনি আমার ইচ্ছে পূরণের জন্য সহযোগিতা করছেন না কেন? আপনি আমাকে কেন মারতে চাইছেন এটা বলেন প্লিজ। আমার সাথে জানোয়ারের মতো আচরণ করা এটা কেমন ইচ্ছে? অনেক হয়েছে, এবার থামুন। আহনাফ ওর কুকুরটাকে বলল, মাই ডিয়ার, আপনার খিদে কি এতে মিটবে না আরো দরকার আছে আপনার? আপনার তো আবার এত অল্পতে হয় না। ওয়েট, আমি আরো কিছু ব্যবস্থা করছি। এটা বলে আহনাফ হিয়ার অন্য হাতের আঙ্গুলগুলো কেটে ওর কুকুরটাকে খেতে দিল। আহনাফ বলল, খাবার তো এখনো শেষ হয়নি, আপনাকে অবশ্যই পুরোটা খেতে হবে। চিকেন তো আপনার ফেভারিট, এই নিন চিকেনগুলো খেয়ে নিন। ও হ্যাঁ, আপনার জন্য তো কোকো নিয়ে এসেছি, ওয়েট আমি দিচ্ছি। আহনাফ একটা গ্লাসে কোক নিয়ে হিয়াকে খাইয়ে দিল। হিয়া বলল, আমাকে হয়তো মেরে ফেলবেন, প্লিজ এটা বলেন কেন আমায় মারতে চাইছেন। তাহলে হয়তো আমি আপনার ভুলটা ধরিয়ে দিতে পারবো, হয়তো আমি জীবিত থাকবো। আহনাফ হিয়াকে বলল, আপনার ঠিকভাবে জীবনযাপন করা উচিত ছিল। তাহলে আমায় বিয়ে কেন করলেন? আর আপনিও তো অনেককে মেরেছেন। আপনাকে মেরে ফেলার জন্যই তো বিয়ে করেছি, আমার প্রশান্তির জন্য মেরেছি। কিন্তু আপনার ব্যাপারটা আলাদা, এখন আপনাকে মারার ইচ্ছে হচ্ছে, আমাকে একটু সহযোগিতা করা যায় না? হিয়া কাঁদতে লাগলো। আর আহনাফ হিয়ার অন্য হাত কেটে তার মাংস টুকরো টুকরো করতে লাগলো। 2 দিন পর আহনাফ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করতে লাগলো। অন্য যে কোনো দিনের তুলনায় আজকে আহনাফের বেশি ভালো লাগছে। হঠাৎ আহনাফের বাসায় পুলিশ আসলো। আহনাফ সেদিকে খেয়াল না করে ওর খাওয়ায় মনোযোগ দিতে লাগলো। পুলিশ আহনাফকে বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করব। ওয়েট, আমি নাস্তা শেষ করে নিই আগে, আপনারাও বসুন নাস্তা করুন। আমরা এখানে নাস্তা করতে আসি, আপনার খাওয়া শেষ করে জলদি আমাদের সাথে চলুন, স্যার আপনার অপেক্ষায় আছে। আহনাফ পুলিশকে কিছু না বলে ওর নাস্তা শেষ করতে লাগলো। নাস্তা শেষ করে ওয়াশরুমে গেল। তারপর রেডি হয়ে এসে পুলিশকে বলল। এবার যাওয়া যাক। পুলিশ আহনাফকে নিয়ে থানার দিকে রওনা দিলেন। আহনাফ জিজ্ঞেস করলো, ঠিক কোন বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে? সেটা গেলেই জানতে পারবেন। পুলিশ আহনাফকে নিয়ে থানায় চলে আসলো। আহনাফকে একটা রুমের ভিতরে নিয়ে গেল। সেখানে আগে থেকেই একজন ছিলেন। আহনাফকে দেখে তিনি বললেন, বসে কথা বলি আমরা, বসতে পারেন আপনি। আহনাফ বসার পর বলল, চেয়ারটা আরামদায়ক মনে হচ্ছে না, যাই হোক মানিয়ে নিব, অল্প কিছুক্ষণেরই তো ব্যাপার। হ্যাঁ সেটাই, কখন কার জীবনে কি পরিবর্তন এসে যায় তা বলা মুশকিল। আমি নাহিয়ান ক্রাইম ব্রাঞ্চ। আমি আহনাফ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
আপনার হয়তো আগ্রহ হচ্ছে যে কেন আপনাকে নিয়ে আসলাম। মোটেই না, ছোটবেলা থেকেই আমার আগ্রহ কিছুটা কম। আমি সব সময় পরিস্থিতি এনজয় করি, যা হয় উপভোগ করি। বুঝতে পারছি। যাই হোক, আপনাকে এখানে নিয়ে আসার কারণটা বলি এবার। নাহিয়ান একটা ছেলের ছবি আহনাফকে দেখিয়ে বলল, ছেলেটাকে চিনেন? হ্যাঁ, পার্টিতে পরিচয়। পার্টি শেষে লিফট চায়, আমি নামিয়ে দিই। কোথায় নামিয়ে দিয়েছেন? ছেলেটার বাসার কাছাকাছি আসার পরেই আমাকে বলে এখানে নামিয়ে দিতে। আমি নামিয়ে দিই। রোডে লাইট ছিল না, তাও আমার যতদূর মনে হয় সেখানে আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। একজন পুলিশ নাহিয়ানের কানের কাছে গিয়ে বলল, স্যার, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, তাই আমরা প্রমাণ করতে পারবো না এটা। আপনার সাথে পার্টিতে আর কে ছিল? আমার স্ত্রী ছিল, ওর নাম হিয়া। তার সাথে কি আমরা কথা বলতে পারি? সেটা আপাতত সম্ভব হচ্ছে না। গত 2 দিন থেকে আমার স্ত্রী নিখোঁজ। আমি থানায় জিডিও করেছি। প্রতিদিন আমি কল দিয়ে জানতে চাই, কিন্তু তারা বলে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে, তারা চেষ্টা করছে। একজন পুলিশ নাহিয়ানের কানে আবার বলল, স্যার, এটা সত্যি। তিনি বলেছিলেন তার স্ত্রী নাকি রাতে বাসা থেকে চলে যায়। সে নাকি তার ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। তিনি আমাদের যে প্রমাণ দেখিয়েছেন তাতে সেটাই মনে হয়। আমরা অনেক খুঁজেছি, কিন্তু তার স্ত্রী আর ওই ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। নাহিয়ান আহনাফকে বলল, আপনি নিশ্চয়ই আপনার স্ত্রী তার ছেলে ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। প্রমাণ তো সেটাই বলে। আমার স্ত্রী নিজে মুখে স্বীকার করেছে সে তার ছেলে ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক ছিল। রেকর্ডিং সেটা স্পষ্ট, আমি তাদেরকে শুনিয়েছিও। আপনার কাছে কি এইটা অবাক করার মতো না যে আপনার স্ত্রী তার ফ্রেন্ডের সাথে সম্পর্কে লিপ্ত ছিল, আর সেটা আপনাকে বলছে? সে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই সত্যিটা বলেছে যাতে আমি তাকে ডিভোর্স দিই। আমি তখন রেকর্ড করার সিদ্ধান্ত নিই যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। তারপর পরই সে সত্যিটা বলে, তখন আমি রেকর্ডটা অফ করে দিই। তারা বলল বাসায় নাকি আপনি একাই ছিলেন, আপনার বাবা মা কাজের লোক কেউ নেই। মা বাবা কানাডাতে, কিছুদিন পর আসবে। আর কাজের লোক ছিল, কিন্তু গতকাল থেকে তারাও আসেনি। তাদের ঠিকানা জানা আছে আপনার? তারা তো অনেক আগে থেকেই আমাদের বাসায় কাজ করতো। মা বাবা ঠিক করেছিল তাদের, তাই আমার কিছু জানা নেই। আপনার বাবা মার সাথে যোগাযোগ করতে পারি আমরা? হ্যাঁ, পারেন। নাহিয়ান নম্বরটা লিখে রেখে আহনাফকে বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, তবে আপনার স্ত্রীকে খুঁজে পেতে আপনার সাথে কথা বলার প্রয়োজন হতে পারে। থানায় আসতে হবে যদি আমরা বলি। ওকে, সমস্যা নেই, আমি আসবো। আহনাফ চলে যাওয়ার পর পুলিশ নাহিয়ানকে বলল, এরকম মানুষই ভয়ঙ্কর হয়। এই আহনাফের উপর নজর রাখবে। স্যার, তাকে কেমন কুল লাগছে? একদম শান্তশিষ্ট। আচ্ছা স্যার। নাহিয়ান হিয়ার বাবা মার সাথে কথা বলতে গেল। অন্যদিকে আহনাফ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ওর বাসায় চলে আসলো। আহনাফ আগে থেকেই জানতো এমন হবে। আহনাফ যত মানুষকে মেরেছে সব আগে থেকে প্ল্যান করা। ওই দিন পার্টিতে ছেলেটাকে মারবে তা ওর প্ল্যানে ছিল না। আহনাফ বুঝতে পেরেছিল ওই ছেলেটার জন্য ও সমস্যায় পড়তে পারে, তাই ওই অনুযায়ী প্ল্যান করে রেখেছিল। আহনাফ আগে থেকেই জানতো ওই রোডে সিসিটিভি নেই, তাই সেখানের কথা বলেছে নাহিয়ান। নাহিয়ান হিয়ার বাবা মার কাছে চলে আসলো। হিয়ার বাবা মাকে বলল, হিয়ার সাথে লাস্ট কথা হয় কখন আপনাদের? যেদিন নিখোঁজ হয় ওই দিন রাতেই ওর সাথে কথা হয়। তারপর রাত 1টার সময় আহনাফ কল দিয়ে বলে হিয়া নাকি বাসায় নেই। আহনাফ তারপর সারা রাত অনেক খোঁজাখুঁজি করে। রাত 2টার সময় আমাদের বাসায়ও এসেছিল। আহনাফ পুলিশকে বলেছে হিয়া ওর ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হিয়ার মা অবাক হয়ে বলল, আমাদের তো এমন কিছু বলেনি, ওকে আমরা ভালো ভেবেছিলাম, কিন্তু ও আমাদের মেয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। হয়তো আপনাদের খারাপ লাগবে তাই বলেনি। আপনার মেয়ে নিজের মুখে বলেছে বিয়ের আগে ওর ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল। আহনাফ তার ভয়েস রেকর্ড পুলিশকে শুনিয়েছে। হিয়া যেদিন থেকে নিখোঁজ ওর ফ্রেন্ড সেদিন থেকেই নিখোঁজ। এটা হতে পারে হিয়া হয়তো ওর সাথে পালিয়ে গিয়েছে। আমরা খুঁজে বের করব। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। নাহিয়ান আবার থানায় চলে আসলো। হঠাৎ একজন পুলিশ এসে বলল, স্যার, ডাস্টবিনের একটা মানুষের অঙ্গ পাওয়া গিয়েছে। সম্ভবত সেটা হাতই হবে, অনেকগুলো টুকরা করা। নাহিয়ান পুলিশের কথা অনুযায়ী ডাস্টবিনের ওখানে চলে গেল। যেরকম বলা হয়েছিল
সেরকমই একটা প্যাকেটে মানুষের হাতের অংশ। ইতিমধ্যেই অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। অনেক সাংবাদিক সেটা লাইভ করছে। নাহিয়ান সবাইকে সরিয়ে দিয়ে প্যাকেটটা নিয়ে আসলো থানায়। প্যাকেটের ভিতরে আরও একটা জিনিস ছিল, সেটা হলো ছোট্ট একটা কুড়াল, তাতে রক্ত লেগে আছে। সম্ভবত এটা দিয়েই হাত কাটা হয়েছিল। নাহিয়ান কুড়ালটা ফরেন্সিকে পাঠালো ও সাথে থাকা পুলিশরা বলল, স্যার এটা কি খুনের হাতিয়ার হতে পারে? হতে পারে, আবার নাও হতে পারে। আবার এটাও হতে পারে খুনি ইচ্ছে করেই এই কুড়ালটা প্যাকেটের সাথে রেখেছে, যাতে আমরা কনফিউজ হয়ে যাই। আপাতত কিছু বলা যাচ্ছে না, অনেক কিছুই হতে পারে। এই প্রথম এমন কিছু ডাস্টবিনে পাওয়া গেল, সেটা আবার লাইভ হয়েছে। এখন সবাই ভয়ে থাকবে। খুনি হয়তো এটার জন্য ইচ্ছে করে এগুলো ডাস্টবিনে রেখেছে। কিন্তু স্যার এসব করে খুনি কি লাভ হবে? এখন তো উল্টো পুলিশ তার পিছনে পড়বে, সবাই জেনে যাবে, তাহলে সে নিজের বিপদ কেন ডেকে আনবে? সেটি তো আমাদের ভাবাচ্ছে। খুনি এমনটা কেন করবে? নিজেকে বিপদে ফেলে তার কী লাভ হবে? স্যার খুনি হয়তো ভয়ঙ্কর কেউ হবে, তা না হলে নিজের বিপদ কেউ নিজে ডেকে আনে। ও জানে এসব করলে পুলিশ ওর পিছনে পড়বে। খুনি অবশ্যই এতে সুবিধা হবে, তা না হলে এই রিস্ক নিত না। তবে খুনি সাধারণ কেউ হবে, নয়তো এমন রিস্ক নিত না। সাধারণত কেউ হলে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। হাজারো মানুষ, আমরা কিভাবে আগাবো স্যার? আমরা অপেক্ষা করব। আপাতত ফরেন্সিক বিভাগ থেকে কি সংবাদ আসে আমাদের, সেটার জন্য অপেক্ষা করব। তবে আমরা কিছু একটা পেলে তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। হতে পারে এটা খুনির কোনো চাল। এই কুড়ালটা নিয়েই খুনি করা হয়েছে। এই কুড়ালটা দিয়েই খুন করা হয়নি, ইচ্ছে করে রেখেছে যাতে এটা থেকে আমরা অন্য কোনো ব্যক্তিতে খুনি বের করি। আমরা এই কুড়ালের মধ্যে যে ব্যক্তিকে খুঁজে বের করব সে অবশ্যই নির্দোষ হবে, কারণ যে এরকম ভয়ঙ্কর হবে সে আর যাই হোক খুনির হাতে রেখে বোকামি করবে না। আমরা এটার মাধ্যমেই সে ব্যক্তিকে খুঁজে পাবো। সে যদি নির্দোষ হয় তাহলে আমরা তাকে খোঁজার জন্য সময় নষ্ট কেন করবো স্যার? এছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। দেখা যাক এই কাটা হাত আর কুড়াল আমাদের কোথায় নিয়ে যায়। স্যার আমরা কি শহরে পাহারাদার আরও বাড়াবো? মানুষজন এমনিতেই অনেক ভয় আছে। আমরা কিছুই করবো না, সব কিছু আগের মতোই স্বাভাবিক থাকবে। খুনি এটাই চায় আমরা ওকে ভেলো দেই, কিন্তু আমরা ওর ফাঁদে পা দেব না এমন ভাব করলো যেন কিছুই হয়নি। হঠাৎ নাহিয়ানের ফোনে কল আসলো। নাম্বারটা দেখেই নাহিয়ান অন্যদের বলল চলে যেতে। নাহিয়ান কলটা রিসিভ করার পরই অন্য পাশ থেকে এক মেয়ে বলল। 2 দিন পর নাহিয়ান ফরেন্সিক বিভাগের সাথে কথা বলেছে কাটা হাত আর কুড়ালটা নিয়ে। নাহিয়ান ডক্টরকে বলল, হাতটা কবে নাগাদ কাটা হয়েছে বলতে পারবেন? 3-4 দিন হবে। যে কাজটা করেছে তাকে প্রফেশনাল মনে হচ্ছে, একদম নিখুঁতভাবে কাটা, যেমনটা আমরা মাংস কাটি। নাহিয়ান অবাক হয়ে ডক্টরকে বলল, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। খুনি মুরগি কাটার মতো নিখুঁতভাবে এটা করেছে। সে যেমন কাটতে চেয়েছে তেমনটাই পেরেছে। হয়তো খুনি এই বিষয়ে পারদর্শী। নাহিয়ানের সাথে থাকা পুলিশরা কিছুটা ভয় পেয়ে গেল ডক্টরের কথা শুনে। কারো আর বুঝতে বাকি রইল না যে খুনি কতটা ভয়ঙ্কর। নাহিয়ান ডক্টরকে বলল, এই কুড়ালটা দিয়ে কি হাত কাটা হয়েছে? না, কুড়ালে থাকা রক্ত ভিক্টিমেরই, কিন্তু হাতিয়ার এটা নয়। খুনি কুড়ালে রক্ত লাগিয়ে দিয়েছে ইচ্ছে করে। তবে আমরা এই কুড়ালের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আর এই প্যাকেটটাতেও, দুটো একই ব্যক্তির। আমরা এটা থেকে মানুষ সংক্রান্ত করতে পারবো, কিন্তু সে খুনি হয়তো না। আপনার কাছে অনুরোধ করব এটাও একবার পরীক্ষা করে দেখুন। আমি অলরেডি তা করেছি, এর জন্যই এত সময় নিয়েছি আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাহিয়ান ডক্টরের কাছ থেকে চলে আসলো। ওদের ক্রাইম ব্রাঞ্চে চলে আসলো। কম্পিউটার অপারেটরকে বলল, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে শনাক্ত করবে। কম্পিউটার অপারেটর কিছুক্ষণ একজনের ছবি নিয়ে এসে নাহিয়ানকে বলল। ফিঙ্গারপ্রিন্ট এই ব্যক্তির। নাহিয়ান ছবিটা দেখে অবাক হয়ে গেল। একটা পিচ্চি ছেলে, বয়স 12-13 হবে। নাহিয়ানের সাথে বাকিদেরও সেম অবস্থা। ফিঙ্গারপ্রিন্ট এত কম বয়সী ছেলের হবে তা কেউ কল্পনাও করেনি। আহনাফের হাতে 2টো বিরিয়ানির প্যাকেট আর 2টো কোক। এগুলো নিয়ে আহনাফ একটা রুমে আসলো। রুমে এসে প্রথমে টিভিটা অফ করে দিয়ে হিয়াকে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। আপনার হয়তো ক্ষুধা পেয়েছে। এই নিন, বিরিয়ানি নিয়ে এসেছি আপনার জন্য। পরক্ষণেই আহনাফের মনে হলো হিয়ার তো 2টো হাতে নেই।
তাই আহনাফ নিজ হাতে হিয়াকে খাইয়ে দিতে লাগলো। আহনাফ হিয়াকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো আর বলল, আপনি এমনভাবে মন খারাপ করে থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার মতো সবসময় চিল মুডে থাকবেন, উপভোগ করুন সব কিছু। হিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আমার চোখের সামনে আমার ফ্রেন্ডের মাংস কাটলেন, আমি আর নিতে পারছি না। দয়া করে আমার যেতে দিন। আমি প্রমিস করছি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি আমার বাবা মাকেও না। তা না হলে আপনি কানাডা চলে যান, তারপর আমার বাবা মাকে জানিয়ে দিন আমার কথা, তারা এসে আমায় নিয়ে যাবে। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে মেরে ফেলবো, প্রতিদিন কষ্ট দিয়ে মারবো। হিয়া চিৎকার করতে লাগলো। হাত না থাকায় পা দিয়ে আহনাফকে লাথি মারতে লাগলো। আহনাফকে বলল, তুই আমাকে মারবি না, আমাকে ছেড়ে দিবি, আমি তোকে খুন করে ফেলবো। এরকম করলে আপনি আবারও অসুস্থ হয়ে পড়বেন, তখন আর আপনার চিকিৎসা আমার দ্বারা হবে না, আর আপনাকে আমি ডাক্তারের কাছেও নিতে পারবো না। তুই আমার সাথে এমন কেন করছিস? আমি তো তোকে বিয়ের আগে চিনতামও না। আমি যাদের মেরেছি তাদের কাউকেই তো আমি চিনি না, সিচুয়েশন অনুযায়ী হয়ে গেছে, মানসিক তৃপ্তির জন্য আমাকে এমনটা করতে হয়েছে। আপনাকেও কোনো সময় মেরে ফেলবো আমার যখন মুড হবে। নাহিয়ান ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। ছেলেটা নাহিয়ানকে বলল, একজন এসেছিল আমার কাছে, টাকা আর প্যাকেটটা দিয়েছিল, তারপর আমাকে বলেছিল প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিতে, তবে কেউ যেতে না দেখে। আমি লোকটার কথা মতো কাজ করছি, প্যাকেটটা খুলেও দেখিনি। নাহিয়ান ছেলেটাকে বলল, লোকটাকে চিনতে পারবেন? কখন, কোথায় তোমাকে বলেছিল? রাতে বলেছিল। লোকটা কিছুটা বয়স্ক ছিল, এই বলে প্যাকেটটা ফেলে দেওয়ার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম, লোকটার ফেস আমি কখনো ভুলতে পারবো না। তুমি লোকটা দেখতে কি এরকম বা বর্ণনা দিতে পারবে? নাহিয়ান ছেলেটাকে নিয়ে একটা ল্যাবে গেল। তারপর এআই এর সাহায্যে ছেলেটার বর্ণনা অনুযায়ী একটা ছবি বের করলো। ছেলেটার কথা মতো লোকটা কিছুটা বয়স্কই, চোখে একটা কালো চশমা পরা। ছেলেটা নাহিয়ানকে বলল, লোকটা কিছুটা অদ্ভুত আচরণ করতে লাগলো, নিজের মতো করে চলতে লাগলো, কারোর কথা শুনছিল না। নাহিয়ান লোকটার সম্পর্কে সব তথ্য বের করলো। লোকটার ঠিকানায় চলে গেল বাচ্চাটাকে নিয়ে। লোকটার বাসায় যাওয়ার পর নাহিয়ান দেখলো লোকটা কিছুটা ভলিউম বাড়িয়ে টিভির সামনে বসে আছে। রুমে যে কেউ এসেছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নেই, কিছু বলছেও না। লোকটাকে দেখে নাহিয়ানেরও অদ্ভুত লাগলো। নাহিয়ান তাকে বলল, আপনার নাম রায়হান? লোকটার কথা শুনে নাহিয়ান আর ওর সাথে থাকা সব পুলিশই অবাক হয়ে তাকিয়ে আছে। নাহিয়ান যেন একটা ঘোরের ভিতরে আছে, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাহিয়ান লোকটাকে বলল। এটা শুনে নাহিয়ান আরো একবার অবাক হলো। রাত 10টা। আহনাফ একটা বিরিয়ানির প্যাকেট আর একটা কোক নিয়ে হিয়ার কাছে গেল। হিয়াকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো। হিয়া প্রতিটা সেকেন্ড ভয়ে থাকে এই বুঝে আহনাফ ওকে মেরে ফেলবে। হিয়া এখন অনেকটা পাগলের মতো আচরণ করছে, পা দিয়ে রক্ত পড়ছে ওর। খাওয়া শেষে আহনাফ হিয়াকে কোক খাইয়ে দিল, একটা তোয়ালে দিয়ে হিয়ার মুখ মুছে দিল। তারপর হিয়াকে বলল, আমি আপনাকে এখন মেরে ফেলবো। কথাটা শুনে হিয়া চিৎকার করতে লাগলো, পা দিয়ে ফ্লোরে আঁচড় দিতে লাগলো, দেয়ালের সাথে ওর পা দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। এর কারণেই ওর পা দিয়ে তখন রক্ত পড়ছিল। আহনাফ হিয়ার পা দুটো কেটে দিল, তারপর পেট আর গলা কেটে দিল। মারা যাওয়ার আগে হিয়ার শেষ কথা ছিল, আমাকে কেন মারছিস তুই? কারণটা বল শুধু। আহনাফ কিছু না বলে কিছুটা মৃদু হাসছিল। তখন নাহিয়ান বাকিদের সাথে আলোচনা করতে লাগলো। তখনই ফরেনসিক বিভাগ থেকে কল আসলো, তারা জরুরি আহনাফকে যেতে বলেছে। নাহিয়ান আর বিলম্ব না করে সেখানে চলে গেল। ডক্টর নাহিয়ানকে বলল, এই প্রথম কোনো কেস নিয়ে আমাকে এতটা ভাবতে হয়েছে, আর প্রথমবারের মতো আমি ভুল প্রমাণিত হয়েছি। আমরা টুকরোগুলো আরও অনেক ছোট টুকরো করেছি, প্রতিটা আলাদা আলাদা পরীক্ষা করার জন্য। আমরা একটা টিম গঠন করেছি, প্রত্যেকে একটা একটা করে টুকরো পরীক্ষা করে দেখেছে। অবশেষে আমরা কিছুটা পেয়েছি। একটা ছোট টুকরোর ফাঁকে ক্ষুদ্র একটা বালিকণা আটকে ছিল, যা এতটাই ফাঁকে ছিল যে আমাদের কম্পিউটারতে খুঁজে পায়নি। তারপর আমরা যখন বালিকণা পরীক্ষা করি তখন সেখানেও রক্ত পাই, আর সেই বালিকণা কোনো একটা রোডের ছিল। তার মানে খোঁজা একটা রোদের ভিতরে হয়। আমরা তখন অবাক হই, একটা রোডের ভিতর কিভাবে খুন হতে পারে। তখন আমরা ধারণা করি এটা একটা দুর্ঘটনা হতে পারে।
শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও দুর্ঘটনায় মারা যাওয়ার পর এটা টুকরো করা হয়, মানে এর কোনো খুনি নেই। ডক্টরের কথা শুনে নাহিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। নাহিয়ান ডক্টরকে বলল, মানে আপনি বলতে চাচ্ছেন এই লোকটাকে মারা হওয়ার পর তার লাশটা টুকরো টুকরো করা হয়? এরকম মানুষও আছে, ভাবতেই কেমন লাগছে। ডক্টর নাহিয়ানকে বলল, লোকটা মারা যাওয়ার পর তার লাশের সাথে এরকমটা করা হয়। নাহিয়ান অবাক হয়ে ডক্টরকে জিজ্ঞেস করলো, কেন কেন এমনটা করবে? এর পিছনে কি কারণ থাকতে পারে? এর একটাই কারণ যে এই লাশটার সাথে এমন করেছে যে একজন সাইকো তার আনন্দের জন্য এমন করেছে। কিছু মানুষ আছে যারা নিজেদের প্রশান্তির জন্য এমনটা করে। তাহলে তো সেই সাইকো খুব ভয়ঙ্কর হবে। হতে পারে সে জীবিত মানুষের সাথে এমনটা করে। হতে পারে, তার কোনো কিছুই অসম্ভব না। সে আরো অনেক কিছুই করতে পারে যা আমাদের চিন্তারও বাইরে। কোটি মানুষের ভিড়ে থাকে, খুঁজে পাওয়াটা কি সহজ হতে পারে? কিভাবে তাকে অন্য মানুষ থেকে আলাদা করা যায় বলতে পারবেন? তাকে খুঁজে পাওয়াটা মোটেই সহজ কোনো কাজ না। সে আমাদের মতোই সাধারণ মানুষ। তার আচার আচরণে কখনোই প্রকাশ পাবে না সে সাইকো। তাই সে কোনো ভুল না করলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার আমাদের জন্য। আপনি বলেছিলেন ওই বালিকণা কোনো রোডের, তা শনাক্ত করতে পেরেছেন? তাহলে সেই রোডের দুর্ঘটনা ফুটেজ দেখে আমরা কিছু বলতে পারবো হয়তো। হয়তো চেষ্টা করে দেখতে পারেন, তবে আমি আপনাদের উপদেশ দেব, হাইপার হবেন না। সাইকোর সাথে সাইকোর মতো আচরণ করবেন, তার ভুলের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে। নাহিয়ান ল্যাব থেকে বের হলো। ও সাথে থাকা পুলিশরা জিজ্ঞেস করলো, স্যার এরকম সাইকো হয়? হয়, এরা খুব ভয়ঙ্করও হয়। যত তাড়াতাড়ি সম্ভব এই সাইকোকে খোঁজে বের করতে হবে। জানি না সামনে এই সাইকো কি কি করবে। আমরা তো এটাও জানি না ওই সাইকো কি কি করেছে। এই আঙ্গুলগুলো ডিস্টার্বিং না পেলে হয়তো আমরা এই সাইকো সম্পর্কে জানতাম না। তবে এই সাইকো হয়তো আশা করে নাই এই কাটা আঙ্গুল থেকে আমরা কিছু ক্লু পাবো। শোনো, আমরা যে ক্লু পেয়েছি তা মিডিয়ার প্রকাশ করে দাও। সবাই অবাক হয়ে নাহিয়ানকে জিজ্ঞেস করলো, স্যার মিডিয়ার প্রকাশ করে দিল এই সাইকো তো সতর্ক হয়ে যাবে, তখন ওকে খুঁজে বের করে আরও কঠিন হয়ে যাবে। মিডিয়া প্রকাশ করলেই ওই সাইকোকে খুঁজে বের করা সহজ হবে। আজ পর্যন্ত সব কিছু ওর প্ল্যানেই হয়তো হয়েছে। নিউজটা দেখে সাইকো কিছুটা ঘাবড়ে যাবে। প্রথমবার ভুল করেছে এইটা ভেবে, তখন ওর নিজের প্রতি কন্ট্রোলে কিছুই কমে যাবে। আর মানুষ ওরকম পরিস্থিতিতে কোনো না কোনো ভুল করে সেই সাইকো সেই ভুলটাই করবে। তখন আমাদের কাজ সহজ হয়ে যাবে। কিন্তু স্যার মিডিয়ায় প্রকাশ করলে তো মানুষজন আতঙ্কিত হয়ে যাবে। লাশটার ব্যাপারে কোনো কিছু করবে না, লাশটার ব্যাপারে কোনো কিচ্ছু বলবে না। আমরা এই ঘটনা যারা যারা মারা গেছে তাদের খোঁজ করব, ওই কেসটার তদন্ত করব। তবে সাধারণ মানুষ কিছু না বুঝলেও সাইকো ঠিকই বুঝবে, কারণ এই দুর্ঘটনা মারা যাওয়ার কয়েকজনের অঙ্গও আমাদের পাঠিয়েছে। স্যার এই দুজনে কি করব? ওদের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে ছেড়ে দাও, সবসময় ওদের নজরে রেখো। দেখা যাক সাইকো এদের সাথে দেখা করতে আসে কিনা। ঠিক আছে স্যার। ম্যাডাম আপনাকে কলে না পেয়ে অনেকবার কল দিয়েছে আমাকে। ঠিক আছে স্যার, ম্যাডাম আপনাকে অনেকবার কল দিয়ে কলে না পেয়ে আমাকে কল দিয়েছে, আমি রিসিভ করিনি। আপনি যদি ম্যাডামকে কল দিতেন তাহলে আমি বেঁচে যাই। কাজ শেষ হোক তারপর দেব, তবে রিসিভ করো না। এখন যা বলেছি সেই অনুযায়ী কাজ করো। আমরা দুর্ঘটনা স্থানে যাওয়ার আগে সব মিডিয়া সেইখানে উপস্থিত থাকা চাই। আচ্ছা স্যার। আহনাফ হিয়ার বাবা মার বাসায় গেল। সেখানে গিয়ে ওর আচরণ দেখে হিয়ার বাবা মা বুঝতে পেরেছে আহনাফ হিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। হিয়ার চলে যাওয়াটা আহনাফ মেনে নিতে পারেনি। হিয়ার বাবা মা আহনাফকে বলল, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। হিয়া এমন কাজ করবে তা আমরা ভাবতে পারিনি। ওর বয়ফ্রেন্ডকে আমরা চিনি, সবসময় আসতো আমাদের বাসায়, কিন্তু ওরা পালিয়ে যাবে তা বুঝতে পারিনি। তাহলে তোমার সাথে হিয়ার বিয়ে আমরা দিতাম না। তুমি খুব ভদ্র একটা ছেলে, আমরা তোমার সাথে অন্যায় করেছি। তুমি প্লিজ হিয়াকে ভুলে যাও, নতুনভাবে সব কিছু শুরু করো। হিয়ার এরকম আচরণে আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে। আহনাফ শান্তভাবে বলল, আপনি আমার বড়, আমার কাছে মাফ চাচ্ছেন এটা আমাকে লজ্জিত করছে। সবার আলাদা পছন্দ থাকে,
আমার হয়তো হিয়াকে পছন্দ, কিন্তু হিয়ার হয়তো ওর ফ্রেন্ডকে পছন্দ ছিল। যাই হোক, আমি কানাডা আমার বাবা মার কাছে চলে যাব। হিয়া হয়তো ওর ফ্রেন্ডের সাথে সুখী আছে। হিয়া বিয়ের আগে ওর ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তাও আমি ওকে মেনে নিয়েছি। কিন্তু হিয়া এইভাবে আমাকে ছেড়ে যাবে তা বুঝতে পারিনি। ভাবলাম কানাডা যাওয়ার আগে আপনাদের সাথে শেষ দেখা করে যাই। কিছুদিন পর চলে যাব, আর হয়তো আসবো না কখনো। আচ্ছা আঙ্কেল, হাসি। ভালো থাকবেন আপনারা। হিয়াকে ওর মতো ছেড়ে দেন। হিয়া হয়তো ওর ফ্রেন্ডের সাথে ভালোই আছে। আমিও চাই ওরা দুজন একসাথে থাকুক। দুপুরের খাবার খেয়ে তারপরে যাও। ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমাকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। আহনাব সেখান থেকে বেরিয়ে ওর বাসায় চলে আসলো। বাসায় বিরিয়ানি রান্না করছে আহনাব, তাই তাদের বাসায় খাওয়া হয়নি। হিয়ার মাংস দিয়ে বিরিয়ানি অসাধারণ হবে। আহনাব সাথে কোক নিল, খুব তৃপ্তি নিয়ে খেতে লাগলো। হঠাৎ নিউজে দেখলো পুলিশ সেই দুর্ঘটনা স্থানে তদন্ত করছে। আহনাবের বুঝতে বাকি রইল না, পুলিশ ওই অঙ্গটা শনাক্ত করে ফেলেছে। আহনাব খুবই অবাক হলো। ফরেন্সিক বিভাগের সেই ডক্টরকে কল দিয়ে বলল, আপনি আমাকে হতাশ করছেন স্যার। আপনার মেয়েকে মারার ইচ্ছে আমার ছিল না, এখন আবার আমাকে বিরিয়ানি রান্না করতে হবে। আহনাব ডক্টরকে বলল, আপনার মেয়ের শরীরের কোন অঙ্গটা আপনি পেতে চান? তাড়াতাড়ি বলেন স্যার, আপনার মেয়ে অপেক্ষায় আছে। আহনাফের কথা শুনে ডক্টর ভয় পেল না। ডক্টর আহনাবকে কিছুই বলল না। এতে আহনাব কিছুটা অবাক হয়, কারণ এর আগে এমনটা সম্মুখীন হয়নি। আহনাব ডক্টরকে বলল, স্যার, আপনার মেয়েকে কিভাবে খুন করলে আপনি খুশি হবেন? আচ্ছা স্যার, করে তারপর আপনার মেয়েকে 10 টুকরো করে ফেলি, কি বলেন স্যার? আরে স্যার, রক্ত আমাকে ডাকছে। কিভাবে খুনটা করবো তা আমাকে তাড়াতাড়ি জানান প্লিজ স্যার। আমার হাতে সময় খুবই কম, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আপনার মেয়ে অনেক ভয়ে আছে। কেউ যখন এরকম ভয়ে থাকে তখন তাকে খুন করতে যে কি ভালো লাগে স্যার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার মেয়ের চোখ দুটো খুবই সুন্দর, ভাবছি চোখ দুটো আমার কাছে রেখে দেব। একদমই চিন্তা করবেন না স্যার, বাকি শরীরের অংশগুলো আপনার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তা আপনি কি চান, কিভাবে আপনার মেয়েকে খুন করব? ডক্টরকে চুপচাপ থাকতে দেখে আহনাব আবার বলল, কি হলো স্যার, চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। আপনার মেয়ে খুবই ভয়ে আছে, তাকে যত তাড়াতাড়ি খুন করব ততই তার জন্য ভালো হবে। কারণ একবার আমার সিদ্ধান্ত বদলে গেলে তাকে এমনভাবে মারবো যে আপনি আপনার মেয়ের শরীরের মাংসগুলো পাবেন শুধু। আপনার উচিত হয়নি নাহিয়ানকে কিছু বলা। আপনাকে সতর্ক করেছিলাম স্যার, আপনার মেয়ের কথা একবারও ভাবলেন না। নিজে সৎ থাকতে যে মেয়েটাকে মেরে ফেললেন। আমি খুবই দুঃখিত স্যার, আমাকে ভুল বুঝবেন না। এটা বলে আহনাব কলটা কেটে দেয়। তবে ডক্টর এরকম সিচুয়েশনে কিছু না বলাতে ওর কিছুটা অদ্ভুত লাগে। নিজের মেয়ে মারা যাচ্ছে আর বাবা চুপ করে আছে, এটা আহনাবকে খুবই অবাক করেছে। এই প্রথম আহনাব অবাক হলো। প্রথমবার ও কুল থাকতে পারছে না। আহনাবের অস্থির লাগছে। আহনাব ভাবছে ডক্টর কেন রিয়াক্ট করলো না, কেন কিছু বলল না। তখনই আহনাবের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। প্রথমবার ও ভুল করলো। আহনাব হাসতে লাগলো। এখন আর ওর কিছুই করার নেই। আহনাব বাইক নিয়ে অন্য বাসায় চলে গেল, যেখানে ওই ডক্টরের মেয়েকে লুকিয়ে রেখেছিল। কারণ পুলিশ ওকে ফলো করছিল, তাই ওকে নিজের বাসায় নিয়ে আসলে ধরা পড়তো পুলিশের কাছে। তাই মেয়েটাকে অন্য বাসায় লুকিয়ে রেখেছে। আহনাব কিছুক্ষণ পরই সেই বাসায় পৌঁছে গেল। রুমের কাছে আসতে আহনাব দেখলো দরজা খোলা। আহনাব মৃদু হাসলো, তারপর আবার নিজের বাসায় চলে আসলো। ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে গরম করতে লাগলো। এর ভিতরে ওর বাসায় নাহিয়ান চলে আসলো। নাহিয়ান কিছু বলার আগেই আহনাব ওকে বলল, বসুন আপনি, আমি বিরিয়ানি গরম করছি, খেয়ে তারপর যাওয়া যাবে। নাহিয়ান আহনাবকে বলল, তাড়াতাড়ি আপনার খাওয়া শেষ করুন, আপনাকে গ্রেফতার করলাম খুনের অপরাধে। আহনাব নাহিয়ানকে বলল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি খুন করিনি। ওটা একটা দুর্ঘটনায় মারা যাওয়া লাশ ছিল। যাই হোক, এই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে। আপাতত বিরিয়ানি শেষ করা যাক। আহনাব বিরিয়ানি খাচ্ছে আর নাহিয়ানকে বলল, আপনিও খেয়ে নিন, অনেক ভালো হয়েছে। আমার খাওয়ার ইচ্ছে নেই, আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, তা না হলে আপনাকে জোর করে নিয়ে যেতে হবে। আহনাব আর কিছু না বলে বিরিয়ানি খাওয়া শেষ করলো। তারপর নাহিয়ানকে বলল, এবার তাহলে যাওয়া যাক। নাহিয়ান আহনাবকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চে চলে আসলো। গোপন একটা রুমে আহনাবকে রাখা হলো।
তারপর কিছুক্ষণ পর নাহিয়ান সেই রুমটায় আসলো। ওর সাথে সেই ডক্টরও আছে। ডক্টর আহনাফকে বলল, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। আমি পুলিশকে সাহায্য করেছি তোমাকে ধরতে। তুমি একজন সাইকো, তা আমি আগেই পুলিশকে বলেছি। তবে এটা স্বীকার করতে হবে, তোমাকে ধরার জন্য ভাগ্য আমাদের সহায় ছিল। তা না হলে তোমাকে কখনোই ধরতে পারতাম না। তুমি যে ব্যক্তির লাশের হাত টুকরো টুকরো করেছিলে, আমরা সেই টুকরোগুলোকে আরও অনেক ছোট ছোট টুকরো করি, তারপর সেগুলো পরীক্ষা করি। তখন আমরা তার ভিতরে একটা বালিকণা দেখতে পাই, যেটা কম্পিউটারে ধরা পড়েনি। তারপর সেটার মাধ্যমে জানতে পারি এটা একটা রোডের, আর সে ব্যক্তিটা মৃত ছিল। এরপরও তোমাকে খুঁজে বের করা অসম্ভব ছিল, কিন্তু তুমি নিজেই সেটা সহজ করে দিলে আমার মেয়েকে কিডন্যাপ করে। তোমাকে জানিয়ে রাখি, আমার মেয়ের অপারেশন আমি নিজ হাতে করেছিলাম, আর ওর শরীরে আমি অতি ক্ষুদ্র একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রাখি। তারপর তো সব কিছু সহজই, সেটার মাধ্যমে আমরা তোমাকে শনাক্ত করি আর আমার মেয়েকে উদ্ধার করি। আহনাফ ডক্টরকে বলল, কোক হবে? মানে বিরিয়ানি খেয়েছি তো, তাই এখন কোক খেতে হবে। নাহিয়ানকে একটা কোক নিয়ে আসতে বলল। আহনাফ কোক খেয়ে নাহিয়ানকে বলল, আমার উপর কিসের অপরাধ আছে? যদি বলতেন তাহলে ভালো লাগতো। তুমি একজন সাইকো, অনেককে খুন করেছো, তাই তোমাকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। আহনাফ শান্তভাবে নাহিয়ানকে বলল, আপনি এমনভাবে বলছেন যেন খুন করার সময় আপনি আমার সাথে ছিলেন। ধরলাম আমি অনেক মানুষকে খুন করেছি, কিন্তু আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? না সেই লাশগুলো আপনারা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমি অপরাধ করেছি, তবে সেটা খুন নয়। আমি ওই লাশটা কেটেছি, তারপর ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করেছি, কিন্তু সেটা তো খুনের অপরাধ না। আর ডাক্তার নিজেই বলল আমি একজন সাইকো। আপনাদের দেওয়ার জন্য আমার কাছে একটা গিফট আছে। নাহিয়ান জিজ্ঞেস করল, কি সেটা? আহনাফ ওর পকেট থেকে একটা কাগজ বের করলো, তারপর সেটা ডক্টরকে দিল। এটা কানাডার বিখ্যাত একজন ডক্টরের। আরাফ সেখানে নিজের চেক আপ করায়। ডক্টর সবকিছু পরীক্ষা করে এটা বলে আরাফ মানসিকভাবে অসুস্থ। ও যা করে তাতে ওর নিজের কোনো কন্ট্রোল নেই। ওই ডক্টর আহনাফকে কিছু ওষুধ দেয়। তার কিছু মাস পর আবার আহনাফ সেই ডাক্তারের কাছে যায়, কিন্তু তখনও ওর ওই সমস্যাটা ছিল। কাগজটা দেখে ডক্টর বলল, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না। কোর্ট থেকে ওর মাকে মানসিক হসপিটালে পাঠানোর জন্য আদেশ দেবে। যেহেতু আহনাফের বিরুদ্ধে খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার উপর ও মানসিক রোগে আক্রান্ত, তাই ওকে জেলে রাখতে পারবে না। এটা শুনে নাহিয়ান অনেক রেগে যায়। নাহিয়ান ডক্টরকে বলে, আপনার মনে হয় না আহনাফ খুন করেছে? মনে হয় না, আমি নিশ্চিত ও খুন করেছে, তারপর তাদের টুকরো টুকরো করেছে। ওর সাইকেল লক্ষণ এটাই বলে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আগে লাশগুলো খুঁজে বের করো। নাহিয়ান এতটাই রেগে যায় যে ওই ডক্টরকে রুম থেকে বের করে দিয়ে আহনাফকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। নাহিয়ান ভাবে আহনাফকে কষ্ট দিয়ে ওর মুখ থেকে সবকিছু স্বীকার করাবে। নাহিয়ান যখনই আহনাফকে মারতে যাবে, তখনই হাইকোর্ট থেকে আদেশ আসে আহনাফকে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য। নাহিয়ান আহনাফের দিকে তাকিয়ে মৃদু হাসল। আহনাফ মৃদু হেসে নাহিয়ানকে বলল, আমি খুবই দুঃখিত। উকিল পারফেক্ট টাইমে চলে আসবে তা বুঝতে পারিনি। আপনার ইচ্ছা না থাকলেও আমাকে এখন মানসিক হাসপাতালে পাঠাতে হবে। আমি হাসপাতালে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। প্লিজ আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিন। উকিল নাহিয়ানের দিকে নোটিশটা এগিয়ে দেয়। নাহিয়ান নোটিশটা দেখে আরো রেগে যায়। ওর ইচ্ছে করছে নোটিশটা ছিঁড়ে ফেলতে। প্রমাণের অভাবে একজন খুনি ছাড়া পেয়ে যাবে, নাহিয়ান তা মানতে পারছে না। উকিল নাহিয়ানকে বলল। কিছুক্ষণ পর নাহিয়ান নিচে নেমে একটা সিগারেট ধরালো। ওর খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর কাছে কোনো প্রমাণও নেই যেটা দিয়ে আহনাফকে খুনি প্রমাণিত করবে। ও তো এটাও জানে না আহনাফ কাদের কাদের খুন করেছে, তবে এটা নিশ্চিত আহনাফ খুন করেছে। আর ডক্টরও নাহিয়ানের সাথে একমত, কিন্তু কারো কাছেই কোনো প্রমাণ নেই। নাহিয়ানের সন্দেহ হয় পার্টির ছেলেটার সাথে আহনাফ কিছু করেছে, কিন্তু তারও কোনো প্রমাণ নেই। আর যদি আহনাফ খুন করে থাকে, তাহলে সেটা প্রমাণ করতে আগে লাশটা খুঁজে বের করতে হবে। কিন্তু এখন ওরা কোনো লাশও পায়নি। এখন তো আহনাফের উপর নজর রাখাও সম্ভব নয়। আহনাফ হয়তো কানাডা চলে যাবে, তার আগেই ওকে খুনি প্রমাণ করতে হবে। কিন্তু তার জন্য আগে ওর হাতে খুন হওয়া ব্যক্তিদের শনাক্ত করতে হবে, তারপর তাদের লাশ খুঁজে বের করতে হবে। ডক্টর নাহিয়ানের কাছে আসলো। নাহিয়ান ডক্টরকে বলল, এরকম একজন ভয়ঙ্কর খুনিকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা হাত গুটিয়ে বসে আছি আর কোর্টের অর্ডার ফলো করছি। আমাদের হাতে সময় খুবই কম আছে। আহনাফকে খুন প্রমাণিত করতে না পারলে আর কখনো তা সম্ভব হবে না। আমি নিশ্চয়ই ও কানাডা চলে যাবে ওর বাবা মার কাছে। আহনাফ ওর বাবা মায়ের নাম্বার আমাকে দিয়েছিল, আমি তাদেরকে দেশে আসতে বলেছি।
কিন্তু তারা আসবে না ব্যস্ততার জন্য। এটা পরিষ্কার যে আহনাফ তাদেরকে বাংলাদেশে আসতে নিষেধ করেছে। তাদের বিরুদ্ধে শত কোনো প্রমাণ না থাকলেও আমরা তাদের বাংলাদেশে আসতে বাধ্য করতে পারবো না। ডক্টর নাহিয়ানকে বলল, আহনাফ কিন্তু তোমার হাতে ধরা একদমই পড়তো না, কিন্তু ভাগ্যও তার সহায় হয়নি। আমি বিশ্বাস করি আবারও ভাগ্য আহনাফের সহায় হবে না। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। তুমি একদম শান্ত হয়ে চিন্তা করো, আশা করি সমাধান খুঁজে পাবে। আহনাফ চাচ্ছে তোমাকে উত্তেজিত করে দিতে, যাতে আমরা অনেক কিছু সম্পর্কে আড়ালে থাকি। তোমাকে শুরু থেকে আবার ভাবতে হবে, ছোট ছোট কোনো বিষয়ও বাদ দেওয়া যাবে না। নাহিয়ান ডক্টরকে বলল, আপনার নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। আপনার জন্য আহনাফ ধরা পড়েছে, আর ওর মতো ভয়ঙ্কর একজন সাইকো কিলারের ব্যাপারটা সহজে ছেড়ে দেবে না। আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যদি ওর সাথে আরও কেউ থেকে থাকে তাহলে সে অবশ্যই আপনাদেরকে ক্রাইম করতে থাকবে, আর এই উকিলের উপরে আমরা নজর রাখবো। নাহিয়ান নিজ দায়িত্বে আহনাফকে মানসিক হাসপাতালে নিয়ে গেল। এখনও কোর্ট থেকে আহনাফ নির্দোষ প্রমাণিত হয়নি, তাই হাসপাতালে নাহিয়ান কড়া নিরাপত্তা রেখেছে। ছোট ছোট কোনো বিষয়েও নাহিয়ান হাতছাড়া করতে চায় না। রাতে নাহিয়ান উকিলের চেম্বারে গেল তার সাথে কথা বলতে। উকিল নাহিয়ানকে দেখে বলল, আমি আহনাফের সম্পর্কে কথা বলতে চাচ্ছি। আপনি ভালো করেই জানেন ও একজন সাইকো। মানুষকে টুকরো টুকরো করে এই পর্যন্ত পায়, মানুষকে টুকরো টুকরো করে ও প্রশান্তি পায়। আমাদের ফরেনসিক বিভাগের ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করে তাকে টুকরো করার হুমকি দিয়েছে। ডাক্তারই বলেছে ওর কাছে মানুষ খুন করা অস্বাভাবিক কিছু নয়। আহনাফ মানুষ খুন করে এটার প্রায় শতভাগ নিশ্চিত। প্রথমত, আইন প্রমাণ ছাড়া কিছু বলে না। আমরা শুধু কোনো ব্যক্তির আচরণ দেখে তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে খুনি বানিয়ে দিতে পারি না, যতক্ষণ না তার বিরুদ্ধে খুনের প্রমাণ পাওয়া যায়। আর আপনিই বললেন আহনাফ সাইকো, মানে মানসিকভাবে অসুস্থ। তাই তার এই দুটো ঘটনা ঘটার তার মানসিক সমস্যাই দায়ী। এখন এটা যদি একজন সুস্থ মানুষ করতো তাহলে অবশ্যই আমি নিজে তার শাস্তির ব্যবস্থা করতাম, কিন্তু যেমনটা আপনি বললেন আহনাফ মানসিকভাবে অসুস্থ। যদি আপনার মনে হয় সে খুনি তাহলে প্রমাণ কোর্টে পেশ করুন, তখন আমি নিজে আপনার হয়ে কেস লড়ব, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এরকম অহেতুক কথা বেমানান। আপনি নিজেও জানেন সাইকোরা কি করতে পারে, তারপর এমন কথা বলছেন। দেখেন, আমরা যখন কোনো ঔষধ খাই তখন ডাক্তাররা কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বলে। তার মানে এটা না যে ওই ঔষধ খেলে আমাদের ওই সব পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই দেখা যাবে। আপনিও অনেকটা সেরকম ধারণা অনুযায়ী কথা বলছেন, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। আহনাফ কাদের খুন করেছে সেটা জানেন না, কোনো লাশ খুঁজে পাননি, তারপরও আপনি এমন অহেতুক মন্তব্য করছেন। দেখেন, আইন ধারণার উপর চলে না, আইনে মানবিকতার কোনো ছোঁয়া নেই। ধরেন একজন একটা খুন করলো, এখন তার লাইফ স্টোরি শুনে আপনার খারাপ লাগলো, এখন কি তাকে ছেড়ে দিবেন, না খুনের জন্য তার শাস্তির ব্যবস্থা করবেন? নাহিয়ান চুপ করে আছে। অ্যাডভোকেট রাশেদ আহমেদ সম্পর্কে অনেক কিছু শুনেছেন নাহিয়ান। প্রমাণ ছাড়া তিনি কোনো কথা বলেন না। তার সাথে যুক্তি দিয়ে কথা বলে কেউ পারবে না। নাহিয়ান বুঝতে পারছে এর জন্যই আহনাফ রাশেদ আহমেদকে ঠিক করেছে। এখন প্রমাণ ছাড়া আহনাফকে আটকে রাখা অসম্ভব। হয়তো ওর সাথে অনেক রহস্য থেকে যাবে, কখনই আর সেগুলো জানা সম্ভব হবে না। এই প্রথম নাহিয়ান হার মানতে বাধ্য হলো। আহনাফ একটা বেডে শুয়ে আছে। হঠাৎ একজন মেয়ে ডক্টর আসলো। আহনাফ মেয়েটার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। এই প্রথম আহনাফের কোনো মেয়েকে দেখে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মেয়েটা অপরূপ সুন্দরী, যা দেখে না তাকিয়ে থাকা আহনাফের জন্য অসম্ভব হয়ে পড়েছে। আহনাফ মেয়েটার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মেয়েটা আহনাফের তাকিয়ে থাকা দেখে মুস্কি হেসে আহনাফকে বলল, ধন্যবাদ আপনাকে। আমাদেরকেও আর আহনাফের সাথে দেখা করবেন না যতদিন না অসুস্থ হয়। তবে হাসপাতালে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা। তবে আপনাকে সতর্ক করতে চাই আহনাফ সম্পর্কে। আমি জানি না আপনাদের রিপোর্ট কি বলবে। আহনাফ আমার দেখা জানা সবথেকে ভয়ঙ্কর মানুষ। ওর থেকে সব সময় দূরে থাকবেন। আহনাফ এমন কিছু করবে যার জন্য আপনারা একদমই প্রস্তুত থাকবেন না। টিয়া ওর সিনিয়র ডক্টরদের সাথে কথা বলেছে। আহনাফের রিপোর্টটা নিয়ে মিটিং করা হচ্ছে। রিপোর্ট দেখে সবাই মোটামুটি একটা ব্যাপারে একমত হলো, আহনাফ অন্য মানসিক রোগী থেকে আলাদা। আহনাফ খুন করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু আহনাফ মানসিকভাবে অসুস্থ আর তার একটা ধরন হচ্ছে খুন করা, তবে যে এটা শতভাগ হবে সে বিষয়ে সন্দেহ আছে অনেকের। আহনাফ নিজ মুখে যদি খুনের কথা স্বীকার করে তাহলেও হবে না, কারণ এই মানসিক সমস্যার আরও একটা ধরন হলো রোগী অদ্ভুত টাইপ কিছু গল্প বলবে যা মানুষ কল্পনাও করতে পারবে না।
তাই আহনাফের মুখের কথাও প্রমাণ হিসেবে নেওয়া যাবে না। আহনাফ মানুষের সাথে অদ্ভুত গল্প বলবে, এটা ওর মানসিক সমস্যারই একটা ধরন। আরও একটা ব্যাপার হলো, আহনাফের ভিতরে কিছু একটা আছে যা ও কাউকে বলে না। হয়তো ওর মানসিক সমস্যা, আবার ইচ্ছে করেও এমন কিছু আচরণ করে যার পিছনে কোনো কারণ আছে। আহনাফের ভিতরে এই দুটো আলাদা অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু কখন আহনাফ মানসিক সমস্যার কারণে এমন আচরণ করে, আবার কখন ইচ্ছে করে করে, তা বলা অসম্ভব। আহনাফ যদি অসুস্থ হয়ে স্বাভাবিক আচরণ করে তাও আমরা বুঝতে পারবো না, আবার সুস্থ হয়ে স্বাভাবিক আচরণ করলেও বুঝবো না। মানে আহনাফকে বোঝা অসম্ভব প্রায়। পুলিশের আহনাফকে খুনি প্রমাণ করতে হলে শতভাগ প্রমাণ লাগবে। তার জন্য আগে আহনাফ যদি কাউকে খুন করে থাকে তার লাশ উদ্ধার করতে হবে। এখন পর্যন্ত সবথেকে অদ্ভুত মানসিক রোগী আমাদের হাসপাতালে এসেছে, যাকে আপনারা সাইকো বলতে পারেন। আহনাফকে খুব সাবধানে আমাদের ট্রিট করতে হয়। এসব কথা শুনে তিহা থমকে গেল। তিহা ভেবেছিল আহনাফ অন্য মানসিক রোগের মতোই, কিন্তু এসব শুনে তিহার ভয় করছে। তিহা ভাবতে লাগলো, তাহলে একটু আগে আহনাফ ওর সাথে যে আচরণ করছে তা কি মানসিক সমস্যার জন্য, নাকি আহনাফ ইচ্ছে করেই করেছিল? আহনাফের আচরণ তো সবসময় একই রকম ছিল, কোনটা মানসিক সমস্যার কারণে আর কোনটা ইচ্ছে করে তা তো বোঝা অসম্ভব হয়ে গেল। আহনাফের ঘুম ভাঙলে তিহা ওর ট্রিটমেন্ট করতে গেল। নার্স দিয়ে আহনাফের হাতে ওষুধ দিয়ে খেতে বলল। আহনাফ ও তিহার কথা মতো ওষুধ খেয়ে নিল। তিহা এখন আহনাফের থেকে কিছুটা দূরত্বে আছে, আর কিছুটা ভয়ও আছে। আহনাফ তিহাকে বলল, আগের বার যখন এসেছিলেন তখন তো আমার সাথে স্বাভাবিক আচরণ করেছিলেন, এখন কেন ভয় পাচ্ছেন? এর আগেও আমার একজনকে পছন্দ হয়েছিল, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে চিৎকার করেছিল, তাই আমি প্লেট দিয়ে তার গলা কেটে দিয়েছিলাম। প্লিজ ভয় পাবেন না, আগের বারের মতো কথা বলেন আমার সাথে। আমি ভালোবাসি আপনাকে।